আয়াসকে এইভাবে কাশতে দেখে আমি এদিক ওদিক তাকিয়ে এক গ্লাস পানি এনে দ্রুত আয়াসের দিকে ধরলাম। আয়াস ড্যাব ড্যাব চোখে আমার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে ভীষণ আশ্চর্যজনক চাহনি। আমি কি পৃথিবীর নবম আশ্চর্যজনক কিছু বলে ফেলেছি যার জন্য আয়াস এমন করছে? আয়াস পানির গ্লাসটা আমার হাত থেকে নিয়ে 2 ঢোক পানি খেয়ে গ্লাসটা আমার দিকে আবার এগিয়ে দিল। আমি পানির গ্লাসটা আয়াসের হাত থেকে নিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এমন ভরকে গেলেন কেন? আমি তো ভালো কথাই বললাম, আপনার যদি শারীরিক কোনো সমস্যা থেকে থাকে তাহলে ডাক্তার দেখান। তো এতে ঘাবড়ে যাবার কি আছে? আয়াস আমার দিকে কপাল টান টান করে তাকিয়ে আছে। মনে হচ্ছে গভীর কিছু ভাবছে। বাট কি ভাবছে এক্ষুনি আবার উল্টা পাল্টা কিছু বলবে না তো? কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, আমি তো ভাবতেই পারছি না আমাকে এমন মারাত্মক একটা কথা তুমি বলবে। না মানে তোমার মুখ থেকে এমন কথা বেরোবে ভাবা যাচ্ছে না। আমার তো ভরকে যাওয়াটায় স্বাভাবিক মুগ্ধতা। মনে হচ্ছে আমি খুব অশালীন কিছু বলেছি যে আমার মুখ থেকে এমন কথা ভাবা যাচ্ছে না। যদি কথাটা ব্যাখ্যা করতে যায় তাহলে কিন্তু অশালীন অনেক তথ্য বেরোলেও বেরোতে পারে। তো মিসেস মুগ্ধতা, আয়াস চলো আমরা এবার এর ব্যাখ্যাতে যাই। কিসের ব্যাখ্যা? আশ্চর্য তো। আমার সমস্যা আছে কিনা সেটা বুঝবো কিভাবে? এর ব্যাখ্যা তাহলে স্টার্ট। নো নিড, আপনাকে ব্যাখ্যা করতে কে বলেছে? আপনি ডাক্তার দেখান তাহলেই হবে। আমার মতো ইয়াং হ্যান্ডসাম একটা ছেলের কোনো প্রবলেম থাকতে পারে তোমার কি তাই মনে হয়? আমাকে দেখে কি আসলেই মনে হয় কোনো সমস্যা আছে? তো বললেন কেন যে সন্তান হবে না? সন্তান কি প্লে স্টোর থেকে ডাউনলোড করব নাকি গুগল থেকে? নাকি আকাশ থেকে টুপ করে পড়বে? সন্তান হওয়ার জন্য তো অন্য কিছু লাগবে। এবার আমি আয়াসের মতো কাশতে শুরু করলাম, কাশি হয়েই যাচ্ছে। বেশম খেলাম মারাত্মক আকারের। হাতে থাকা গ্লাসের পানি মুখে দিতে গেলেই আয়াস বলল, এটো পানি আমি খেয়েছিলাম। আমি অন্য গ্লাসে পানি এনে দিচ্ছি। ওয়েট 1 মিনিট। আমি আয়াসকে থামিয়ে দিয়ে বললাম, লাগবে না, এখান থেকেই খেয়ে নিচ্ছি বলেই পানি খেলাম। জীবনে কারো গ্লাসে খাওয়া গ্লাসেও খাইনি। আর আজ আয়াসের খাওয়া পানি খেতেও যেন ভালো লাগছে। এবার আয়াস বলল, তাহলে মুগ্ধতা আমার সন্তান হবে কিভাবে? সন্তান হওয়ার জন্য ফুলসজ্জা করা লাগে আই থিঙ্ক। বাকিটা বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? না বুঝলে আরো ভালো, আমি প্র্যাকটিক্যালে বুঝাতে সক্ষম হব যদি তোমার বুঝতে আপত্তি না থাকে। চোখ রাঙিয়ে বললাম, বাজে কথা যত সব বলেই আমি গ্লাস নিয়ে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পরে নাস্তার টেবিলে বসে আয়াস আর আমি নাস্তা করছি। নাস্তা করতে করতে আয়াসকে বললাম, বাইরের খাবার আর খাবো না। আজ থেকে রান্না, নাস্তা বানানো, চা বানানো সব আমি একাই করব। বাইরে থেকে খাবার কিনলে অনেক টাকা নষ্ট হচ্ছে। তাছাড়া বাইরের খাবার রেগুলার খাওয়া কি ভালো? মানুষ কি না কি রান্না করে তার ঠিক নেই। তুমি রান্না করতে পারো? সব তো পারি না, তবে মাছ, মাংস, ডাল আম্মুকে রান্না করতে দেখেছি, টুকটাক পারি। খুব ভালো হবে না হয়তো, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইউটিউবের হেল্প নিব প্রয়োজনে। তুমি নিজেই ইউটিউব চ্যানেল খুলতে পারো তো? আমি কি এসব পারি নাকি? পারো না, পারতে হবে। নিজেকে আর মন ভালো রাখতে অনেক কিছু পারতে হবে মুগ্ধতা। জীবন মানে কি বলো? বিয়ে হয়েছে 4 দেওয়ালের মাঝে জাস্ট রান্না করবা আর 2-4টা বাচ্চা মানুষ করবা, এভাবেই চুলে পাক ধরাবা। তাহলে কি করব? রেজাল্ট দিক সব, ভার্সিটিতে পরীক্ষা দিবা, আজ থেকে প্রিপারেশন নাও। আমাকে পড়াবেন আপনি? আশ্চর্য কথা বললে তুমি। তোমাকে পড়াবো না মানে? তুমি আয়াসের ওয়াইফ বুঝলে। তোমাকে হায়ার এডুকেটেড হতে হবে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই জবে ঢুকেছি বুঝলে। সো তোমাকে পড়তে হবে।
আমার সাথে আজ লাইব্রেরি যাবে, অ্যাডমিশনের যাবতীয় বই আমি কিনে দিব। এখন কি আর প্রিপারেশন নেওয়ার টাইম আছে আমার? হয়তো আর 15 দিনের মাঝে রেজাল্ট দিয়ে দিবে। আমার দ্বারা ভালো কোনো ইউনিভার্সিটি চান্স এখন হবে না, ন্যাশনালেই পড়তে হবে। জীবনে বড় হতে গেলে কি শুধু পাবলিক ইউনিভার্সিটিতেই পড়া লাগে? সবাই কি সেখানে চান্স পায়? দেশে হাজার হাজার মেধাবী স্টুডেন্ট আছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে কি ততগুলো সিট থাকে? তাই বলে কি বাকিরা থেমে থাকে? ন্যাশনালে পড়েও মানুষ বিসিএস ক্যাডার হচ্ছে, বুঝলে? তোমার যদি মেধা থাকে, কোথায় পড়ছো সেটা ফ্যাক্ট নয়। তোমার মেধা আর চেষ্টা থাকলে ঠিকই একদিন না একদিন তার বহিঃপ্রকাশ ঘটবেই। তবে তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। আজ থেকেই প্রিপারেশন নাও, ওকে? জাস্ট ফোকাস করো তোমার ক্যারিয়ারে। তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। একটা কথা মাথায় রাখবে, যে রাধে সে চুলও বাঁধে। এই ঘর সংসারের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে। আর তোমার পাশে থেকে যাবতীয় সাপোর্ট আমি দিব, বুঝলে? আপনি সত্যি মানুষের মন ভালো করার ম্যাজিক জানেন। হতাশা থেকে একটা মানুষকে বেরিয়ে আনার ম্যাজিক আছে, আপনার আছে। লাইফে কেউ আমাকে এতটা উৎসাহ দেয়নি। আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে কথাও বলতে পারেন, আবার বুঝাতেও পারেন। যাকেটাও আমার কাছে ম্যাজিকের মতো লাগছে। অন্তত আমার একটু হলেও প্রশংসা করলে তুমি। প্রশংসার যোগ্য যে, তার প্রশংসা তো করতে হবে। আয়াসের আনা 3 পিচ গুলো পাশেই এক মহিলার কাছে বানাতে দিয়ে আসলাম। আয়াসের আনা রেডিমেড 3 পিচ থেকে একটা কমলা কালারের 3 পিচ পরলাম। আজ বেশ ফ্রেশ লাগছে। এতদিন শাড়িতে কেমন হাঁপিয়ে উঠছিলাম। পরন্ত বিকাল সূর্য পশ্চিম আকাশে গোল বৃত্তের মতো দাঁড়িয়ে আছে, ঠিক যেন আকাশের কপালে টিপ। আয়াস কারো সাথে ফোনে কথা বলছে। কথা শেষ করে আমাকে বলল, অয়ন আসছে আজ। OMG, কখন আসছে? সকালে রওনা দিয়েছে, চলে আসবে। তো আপনি এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? তো কি করব আমি? বাজারে যান, অয়নের জন্য রান্না করতে হবে না। আমি ভেবেছিলাম খাবার কিনে আনব। কিনে আনবেন? সকালে কি বলেছিলাম? বউটা কালো হয়ে যাবে আগুনের তাপে। সেটা ভেবে খারাপ লাগছে। সিনেমা দেখেন ভালোই, তাই না? কেন? এই সিনেমার ডায়লগ দিচ্ছেন। এটা আমার ওয়ান ক্রিয়েশন ফর ইউ, বুঝলে? কোন মুভিতে এই ডায়লগ শুনেছ? না শুনে থাকলেও পরিচালকরা এমন রোমান্টিক আলাপ শুনলে ডায়লগটা নিয়ে নিশ্চয়ই কোনো সিনেমায় লাগিয়ে দিবে। মুগ্ধতা, এই ডায়লগটা কোন হিরোর মুখে বেশি মানাবে বলতো? হিরো আলমের হয়েছে। এক্ষুনি বাজারে যান আপনি। আয়াস রেডি হয়ে বাজারে চলে গেল। আয়াস বাজারে যাওয়ার পরে মনে হলো, পুরুষ মানুষ সব কি ঠিকঠাক আনতে পারবে? টক দইয়ের কথা বলতে ভুলে গিয়েছিলাম। অয়ন নাকি রোস্ট ভালো পছন্দ করে। কিন্তু ফোন পাবো কোথায় আয়াসকে বলার জন্য? পাশের ফ্ল্যাটে এক জোড়া দম্পতি থাকে। আমার সাথে 2-1 বার কথা হয়েছে এর আগে। এই দম্পতির স্ত্রীর নাম কুসুম। একদমই কালো দেখতে, বাট ভীষণ সুন্দর, মায়াবী দেখতে। কুসুম ভাবির স্বামী একদম ফর্সা, লম্বা দেখতে, অবিকল নায়কের মতো। উনি কলেজের প্রফেসর। ওই ভাই নাকি ফর্সা মেয়ে রিজেক্ট করে কুসুম ভাবিকে পছন্দ করেছিলেন। উনার ধারণ সে ফর্সা, তার সাথে একটা কালো মেয়েকেই ভালো মানাবে। তাই কুসুম ভাবিকে বিয়ে করেছেন। প্রতিদিন নাকি ভাবিকে বলেন, তুমি এত সুন্দর কেন কুসুম? আমার চোখে তোমাকে ভুবন ভোলানো সুন্দরী লাগে, জানো তুমি। তাদের ভালোবাসা সত্যি দেখার মতো। কুসুম ভাবির মতো যদি সব কালো মেয়ের ভাগ্য হতো, তাহলে ভীষণ ভালো হতো। কুসুম ভাবি কাপড় তুলে নিয়ে রুমে যাচ্ছেন। ঠিক তখনই ডাক দিলাম আমি।
আমার ডাক শুনে ভাবি ভীষণ মিষ্টি হাসি দিয়ে বলল, আরে মুগ্ধতা ভাবি, আপনি আজ ঘর থেকে বের হয়েছেন তাহলে? একটু ফোনটা দিবেন। উনাকে ফোন দিতাম। কুসুম ভাবি ফোনটা আমার দিয়েছে ঠিকই, কিন্তু আমি আয়াসের নাম্বার জানি না, কিভাবে ফোন দিব? ভাবির দিকে তাকিয়ে বললাম, উনার নাম্বার সেভ আছে, থাকলে একটু কল দিয়ে দিন। আমি উনার নাম্বার মুখস্থ করিনি। ভাবি উনার নাম্বার বের করে কল দিয়ে বললেন, আজই মুখস্থ করে ফেলুন ভাবি, প্রিয়জনের নাম্বার অন্তরে রাখতে হয়। আয়াসের সাথে কথা শেষ করে ভাবিকে ফোনটা দিয়ে দিলাম। ভাবি আমার দিকে তাকিয়ে বললেন, এ কদিন আপনাকে ভারী মনমরা লাগতো ভাবি, আজ ভারী সুন্দর লাগছে কিন্তু। আমি স্বভাবসুলভ হাসলাম আর ভাবিকে বললাম, আজ ডিনারে আপনার আর ভাইয়ার দাওয়াত রইল রাতে, কিন্তু রান্না করবেন না, ঠিক আছে? কিছুক্ষণ পরেই কেউ আবার কলিং বেল চাপল। আমি উকি মেরে দেখি ঘাড়ে ব্যাগ ঝুলানো, লম্বা ফর্সা ঠোঁটের কোনায় কালো মিচমিচ একটা তিল, সামনের চুল বড়, বেশ স্টাইলিশ একটা ছেলে দাঁড়িয়ে আছে, পাশে বোরকা পরা একজন মহিলাও আছে। দরজা খুলতেই ছেলেটি হেসে দিল আর বলল, ভাবি রাইট। দরজা খুলে নিশ্চিত হলাম এটা অয়ন। আমি হেসে দিয়ে বললাম, অয়ন রাইট। অয়ন বলল, জি ভাবি, আপনার ছোট ভাই অয়ন। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা বোরকা পরা মহিলাটিকে? আমি অয়নের দিকে একবার তাকাচ্ছি, আরেকবার বোরকা পরা মহিলার দিকে তাকাচ্ছি, কে হতে পারে? অয়ন আবার কাউকে পালিয়ে টালিয়ে নিয়ে আসলো না তো? মাত্রই বলতে যাব কিছু একটা, তখনই মহিলাটি বোরকার নেকাব তুললেন। সাথে সাথে টাস্কি খেলাম আমি। বয়স অনুমান 50-এর বেশি হবে। অয়ন আমাকে বলল, ভাবি উনি আমাদের দাদি হয় সম্পর্কে। উনার মেয়ের বাসা যশোরেই, একা একা আসতে পারে না, তাই আমি সাথে করে নিয়ে এসছি। এখান থেকে উনার মেয়ে নিয়ে যাবে। মহিলাটি বেশ রসিক প্রকৃতির, আমার দিকে তাকিয়ে বলল, আয়াসের সাথে প্রেম করার চান্স পেলাম না, তাই এবার ছোটটারে ধরছি। আমরা পালায় এসছি দুজনে। মানিয়েছে না ভালো? মহিলার দুই ঠোঁট পানের রঙে লাল টুকটুকে হয়ে আছে। আমি হেসে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে ভেতরে নিয়ে এলাম। মহিলাটি ভেতরে এসে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। উনার দৃষ্টি সারাক্ষণ আমার দিকে, কেমন যেন অদ্ভুত কোনো কিছু দেখছেন। বেশ কয়েকবার উনার চোখে চোখ পড়েছে আমার, কিন্তু উনি ওইভাবে কি দেখছেন আমার দিকে তাকিয়ে? ভীষণ অস্বস্তি হচ্ছে আমার। এ মহিলার সমস্যা কি বুঝলাম না। অয়ন ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে ডাইনিং রুমে বসলো আর আমার কাছে তোয়ালে চাইল। আমি অয়নকে তোয়ালে দিয়ে নাস্তা আনতে গেলাম। আমি নাস্তা নিয়ে আসতেই আয়াস বাজার থেকে ফিরে এলো। আয়াস এসেই দরজার বাইরে থাকে ডাকছে, মুগ্ধতা দ্রুত এসো, সব চেক করে দেখো, ঠিক না থাকলে আমি এই হাতেই আবার যাব। আমি আয়াসের ডাকে দ্রুত দরজার কাছে গিয়ে আয়াসের হাত থেকে একটা ব্যাগ নিয়ে বললাম, সব ঠিক না থাকলেও আর যেতে হবে না আপনাকে। গরমে কি অবস্থা আপনার ঘেমে দেখেছেন। দ্রুত ভেতরে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিন। আয়াস প্রচণ্ড গরমেও যেন শীতলতা অনুভব করল। আমি কি অন্যরকম কিছু বলেছি? সে অন্যরকম চাহনিতে তাকিয়ে আছে আমার দিকে। ঠোঁটের কোণে মৃদু হাসি আর একরাশ শুভ্রতা। আমি আবার চোখের ইশারা করলাম ভেতরে আসতে। আয়াস আসতেই মহিলাটি বলল, তোমার বউ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আয়াস হেসে বলল, তাই না ডার্লিং? দেখতে হবে বউটা কার, এই জন্য তুমি আমারে চান্স দিলে না। তুমি থেকে যাও, নতুন করে আর কি চান্স দিব? এইভাবে দাদাকে পটাইতে, তাই না বুড়ি? উনি কয়েক বছর ঘুরে ঘুরে আমাকে পটাইছিল। তাদের আড্ডার মাঝে আমি বিভিন্ন প্রকার ফল, মিষ্টি, নুডলস, জুস এনে দিয়ে কিচেনে প্রবেশ করলাম।
এরই মাঝে অয়ন কিচেনে গিয়ে বলল, ভাবি তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে। বড়লোক হলে বেশি কিছু দিব। আমি হেসে বললাম, কি গিফট এনেছো দাও। অয়ন আমার হাতে একটা ফোন দিয়ে বলল, ভাবি আমার ইচ্ছা ছিল একটা গোল্ডের কিছু দিব, কিন্তু ভাইয়া বলল তোর ভাবির অনেক গহনা আছে, পড়তে দেখি না, তবে তোর ভাবি গহনার থেকে ফোন পেলে বেশি খুশি হবে। আমার টিউশনির টাকা জমিয়ে জমিয়ে কেনা, জাস্ট ফর ইউ। আমি ফোনটা হাতে নিয়ে অয়নের দিকে তাকিয়ে আছি বেশ অবাক হয়ে। তাদের দুই ভাইয়ের মুখে ভীষণ সুন্দর হাসি। তাদের দুজনের দিকে তাকিয়ে আছি আমি। দুই ভাই হাসছে। মানুষের মন এত ভালো হয় কিভাবে? এতটুক একটা ছেলে তার জমানো টাকা দিয়ে তো আড্ডাও দিতে পারত, অনেক কাজে খরচ করতে পারত। তা না করে ভাইয়ের বউ এর জন্য ফোন কিনে এনেছে। আসলে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। তবে আয়াসের সম্মতিতে ফোন দিয়েছে, এজন্য আমি বেশি খুশি হয়েছি। কারণ আয়াস আর রাগারাগি করবে না তাহলে। আয়াসের রাগারাগির পরোয়া যেন আমি একটু বেশি করছি। সেকেন্ডে সেকেন্ডে তার প্রতি অজানা এক অনুভূতি বেড়েই চলেছে। অয়ন বলল, ভাইয়া ভাবির পাশে দাঁড়াও প্লিজ, ছবি তুলি দুজনের। আয়াস আমার পাশে এসে দাঁড়ালো। অয়ন বলল, এভাবে না, ভাবির ঘাড়ে হাত রাখো। আয়াস আমার দিকে তাকিয়ে বলল, হাত রাখব। আয়াসের এই প্রশ্নে মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল আমার। অনুমতি নেওয়ার কি প্রয়োজন? এখন যদি বলি হ্যাঁ রাখুন, তাহলে তো ভাববে আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি। কেন জিজ্ঞেস না করেই হাত রাখা যাচ্ছে না? আয়াস আবার ভ্রু নাচিয়ে বলল, রাখব। আমি চোখ রাঙিয়ে বললাম না। অয়ন বলল, আমার সামনে ভাবি লজ্জা পাচ্ছে। ছবি এডিট করতাম দুজনের। এবার আয়াস অনুমতি না নিয়েই আমার কাঁধে হাত রেখে বেশ ক্লোজলি দাঁড়ালো। অয়ন কতগুলো ছবি তুলে নিল। আমার হাতে থাকা ফোনটা বেজে উঠল। অয়ন বলল, রিসিভ করো, আম্মু ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে শাশুড়ির দীর্ঘ নিঃশ্বাস। ভীষণ কাঁদছেন শাশুড়ি। আমি খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? আমার শাশুড়ি কিছুই বলল না, শুধু বলল, তুমি সাবধানে থেকো মুগ্ধতা মা। শাশুড়ির বিহেভিয়ার মাঝে মাঝেই অবাক লাগে। অজানা কারণে আমাকে একটু বেশি ভালোবাসে। মাঝে মাঝে আমার খুব সন্দেহ হয়, এত ভালোবাসার কারণ কি? ফোন কেটে দিয়ে আবার রান্নায় ব্যস্ত হয়ে পড়লাম। আয়াস আমার পাশে দাঁড়িয়েই হেল্প করছে। আয়াসকে বললাম, আপনার অনুমতি ছাড়া দুজনকে ইনভাইট দিয়েছি, আপনি কি রাগ করবেন সেজন্য? কোন দুজন? কুসুম ভাবি আর সারফারাজ ভাইয়াকে। আমি নিজেই তো দাওয়াত দিয়ে এলাম সারফারাজ ভাইকে। তোমার সংসার, তোমার যাকে ইচ্ছা তাকে রান্না করে খাওয়াবে, আমি রাগ করার কে? যদি রাগ করতেন তাই শুনলাম। যদি রাগ করতাম তাহলে কি করতে? এমন ভুল আর করতাম না। যাক, তুমি তাহলে আর অবাধ্য হবে না, আমার নিশ্চিন্ত হলাম। এরই মাঝে আয়াসের ফোন বেজে উঠল। আমি উকি মেরে দেখি সারিকা নামে সেভ করা। আয়াস ফোনটা নিয়ে বেকনিতে চলে গেল। 5 মিনিট পর ফিরে এলে বললাম, আড়ালে গিয়ে কি বললেন? অফিসিয়াল কথা। অফিসিয়াল কথা কি শুধু সারিকা ই বলে আর কেউ নেই? হুম আছে তো, বাহারুল ভাই, নাহিদ ভাই, অনেকেই আছে। তো অফিসিয়াল কথা কি ছিল? হ্যালো জান, কি করছো? আমাকে বলছো? তো কাকে? অন্য কাউকে বলবো? ও হ্যালো, কলিগ আমার। জান টান বলবো কেন? না বললে আড়ালে গেলেন কি জন্য? সন্দেহ করছো? হুম করছি। কেন? ভালোবাসো আমায়? না বাসি না। মিথ্যা বলছো কেন? সত্যিকে জোর করে মিথ্যা বানালে আমার কি? তাহলে সন্দেহের কি আছে? সারিকার টপিকস ঘুরিয়ে অন্য জায়গা চলে যাচ্ছেন কিন্তু।
সত্যি অফিসের কাজ ছিল, আর হ্যাঁ, রাতে ডিনারে দাওয়াত দিয়েছি। দুনিয়াতে এত মানুষ রেখে একটা মহিলাকে দাওয়াত দেওয়ার কি প্রয়োজন ছিল? কলিগ তো পুরুষ ছিল না, একজন মহিলাকেই দাওয়াত দিতে হলো। আচ্ছা, সারিকার চোখ কেমন? ভালো। কেমন ভালো? তা তো জানি না, তবে ভালো। সারিকার চোখ কি অনেক ভালো দেখতে? না মানে আপনার কাছে অনেক ভালো দেখা যায়। হঠাৎ সারিকার চোখ নিয়ে পড়লে কেন? না মানে আগের দিন বললেন তোমার চোখের মণি আরেকটু কালো হলে ভালো হতো, তাই জিজ্ঞেস করলাম। আরে ওইটা তো এমনি বলেছিলাম। তুমি দেখছি সব কিছুই ফলো করেছ। না এমনি বললাম আর কি। রাতে ডিনারে কুসুম ভাবি আর সারফারাজ ভাইয়া বড় একটা গিফট বক্স নিয়ে হাজির হয়েছে। সারিকাও এসেছে। ডাইনিংয়ে সবাইকে খাবার দিচ্ছি। সারফারাজ ভাইয়া দেখতে কোনো নায়কের থেকে কম নয়, কিন্তু তবুও নিজের শ্যামবর্ণের ওয়াইফকে কত ভালোবাসেন। মাঝে মাঝেই ভাবির কপালের ঘাম মুছে দিচ্ছেন। দুজনে পাশাপাশি বসেছেন, উনারা নাকি পাশাপাশি ছাড়া বসেন না। আমার চোখ সারিকার দিকে। সারিকা সুযোগ পেলেই আয়াসের সাথে গল্প করছে। কোনো একটা কারণ পেলেই সে সবাইকে ইগনোর করে আয়াসের সাথে কথা বলছে। এসব দেখলে আমার রাগ হচ্ছে। খাওয়া শেষে সারিকা আমার হাতে একটা গিফট বক্স দিয়ে বলল, খুব ভালো রান্না করো তুমি, আমি রেগুলার এসে খেয়ে যাব। অনিচ্ছা সত্ত্বেও মিহি হেসে উত্তর দিলাম, ওকে, আসবেন। অনেক গল্প আর আড্ডা শেষে সবাই বিদায় হলো। তারপর অয়নের সাথে থাকা মহিলাটির মেয়ে চলে এলো। মহিলাটি সম্ভবত এখন বিদায় নিবে। উনার মেয়ে এসে ফিসফিস করে বললেন, আয়াস কোথায় বিয়ে করেছে? মহিলাটি বলল, আরে আয়াস বিয়ে করছে, তুই চিনবি, ওর মা বাবার বিয়ের আগেই ওই মেয়ের জন্ম হয়েছিল, মনে নেই তোর সে কাহিনী? ওর বাবাকে আমি চিনি, আমার বাবার বাড়ির পাশের বাড়ি। মেয়েসহ বিয়ে করে এনেছিল, তাই নিয়ে এলাকায় অনেক গুজব ছড়িয়েছিল। কেউ বলেছিল অবৈধ মেয়ে। তাদের এসব কথা শুনে আমার মাথা যেন ঘুরতে শুরু করল। এসব কি আজেবাজে কথা বলছে তারা? আমার মা বাবার বিয়ের আগে আমার জন্ম। তারা বিদায় নেওয়ার পরে আমার ভেতর থেকে অস্থিরতা কমল না। মানুষ এত বাজে কথা কিভাবে বলতে পারে? রাগে শরীর রি রি করে জ্বলে যাচ্ছে। এই অসভ্য মহিলা এমন জঘন্য কথা কিভাবে বলতে পারল? অহনা এক অজানা কৌতূহল মনের ভেতর দিয়ে আমার ঘুম কেড়ে নিয়েছে, আর এই আরেক মহিলা আরেক অশান্তি দিয়ে গেল। আসলে কি হচ্ছে চারপাশে? আমি আমার মা বাবার বিয়ের আগে হয়েছি কথাটা আমি সহজভাবে নিতে পারলাম না। চরম অপমানে লাগলো আমার কথাটা। এটা কোনো ছোট মোট কথা নয় যে আমি কেয়ার করব না। আমার জন্ম নিয়ে কথা উঠেছে। দুই ফ্ল্যাটের মাঝের গলি গিয়ে একভাবে পায়চারি করে যাচ্ছি আমি। হাতের মুঠোয় ওড়না নিয়ে কচলাতে কচলাতে এক মুড়ো থেকে আরেক মুড়ো পর্যন্ত হাঁটছি আমি। অস্থির লাগছে ভীষণ যে কেন ওই মহিলাকে ডেকে তখন জিজ্ঞেস করলাম না। উনাকে আমার ২-৪টা কথা শুনিয়ে দেওয়াই উচিত ছিল। এরই মাঝে আরোহীর কথা মনে পড়ল। অয়নের এনে দেওয়া ফোন থেকে আরোহীকে কল করলাম। আরোহী ফোন রিসিভ করতেই আমার কণ্ঠ শুনে স্পষ্ট ডাকল, মুগ্ধতা। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, যাক তাহলে চেনা গেল। এইভাবে বলছিস কেন মুগ্ধ? অভিনেত্রীদের সাথে অভিনয়ের সুরেই বলতে হয়, তাহলে তাদের বুঝতে ভীষণ সুবিধা হয়। এখনো রেগে আছিস কেন? রাগ মেটার মতো কিছু হয়েছে? মুগ্ধ প্লিজ রাগ করিস না। আয়াসের সাথে কেমন চলছে? আয়াসের ব্যাপারে পরে কথা বলছি। আগে তোর আর আমার ব্যাপারের কথা শেষ হওয়া প্রয়োজন। আচ্ছা আরোহী, কি লুকাচ্ছিস আমার থেকে? বল আমায় প্লিজ। কেন মানে কেন এত প্ল্যান প্রোগ্রাম করে আয়াসের সাথে আমার বিয়েটা দিলি? প্লিজ বল আমায় আরোহী, নয়তো চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাব আমি।
আমার ঘুম হয় না রাতে চিন্তায়, কি কারণ আরোহী? কিসের রিভেঞ্জ? কেন এত কিছু জানতে চাস মুগ্ধ? তোর কিসের এত রাগ আমার উপর অভির জন্য? অভিকে নিজের জীবনে পাসনি বলে? আগে হয়তো এটাই কারণ ছিল, কিন্তু এখন এটা কোনো কারণ নয়, এখন জাস্ট কিউরিসিটি থেকে জানতে চাইছি। আগে কারণ ছিল, এখন কি হলো মুগ্ধ? তুই জানিস না আরোহী অভি কত বড় প্রতারক? অভি বিবাহিত হয়েও আমার সাথে অভিনয় করেছে। ভাবলেও ঘৃণা করে আমার। এমন একটা ছেলেকে ভালোবাসতাম আমি। আমি ভীষণ ঘৃণা করি অভিকে। আয়াসের থেকেও বেশি ঘৃণা করিস। আয়াসের প্রতি যে ঘৃণা ছিল সেটা অভির উপর চলে গিয়েছে আর অভির কি মুগ্ধ, আর অভির প্রতি যে ভালোবাসা ছিল সেটা আয়াসের প্রতি চলে গিয়েছে, তাই না? না না, তেমন ব্যাপার না। তাহলে ব্যাপারটা? ওই রকম ফাজিল লোক আমি জীবনে দেখিনি আরোহী। কেন? খুব ফাইজলামি করে বুঝি আমার জিজাজি? আরে ধ্যাত। না না, তোকে বলতেই হবে। চুমু টুমু দিয়েছে তো? দিনে কয়টা দেয় আর রাতে কয়টা দেয়? আরোহী, আমি ফোন রাখছি। কি সব অসভ্য কথা বলছিস তুই? উনি আমায় চুমু দিবেন কেন? উনি ছাড়া আর কে দিবেন শুনি? যায় বলিস আয়াস কিন্তু অভির থেকে অনেক ভালো। আরোহী, আমি রিকোয়েস্ট করছি আয়াসের সাথে অভির তুলনা করবি না কখনো। অভির সে যোগ্যতা নেই যে আয়াসের সাথে তুলনায় আসবে। আমার সাময়িক রাগ ছিল, এটা ঠিক, আমি ভুল বুঝেছিলাম। তবে আয়াসের সাথে মাত্র কদিন থেকেই আমি বুঝেছি অভির মাঝে সেসব কোনো গুণই ছিল না যা আয়াসের মাঝে আছে। আয়াস মুখে একটু ফাজিল আছে আমাকে রাগানোর জন্য, সেটা করে, তবে আসলে ও অমন নয়। আয়াসের প্রতি আমার কোনো রাগ নেই। আর আমার প্রতি আছে। হুম আছে, কি লুকিয়েছিস আমাকে বল। আরোহী এবার ভীষণ জোরে কেঁদে দিয়ে বলল, আই লাভ ইউ মুগ্ধতা। আমি আর আয়াস বা পরিবার যা করেছি তোর ভালোর জন্য করেছি। বসন্ত উৎসবে আয়াস তোকে দেখেছিল, সেখান থেকে তোকে ভালো লেগেছিল। আয়াসের এক পলকেই ভালোবাসা হয়ে গেছিল। এইদিকে তুই অভির সাথে পালিয়ে যাবি, আমি কিভাবে মেনে নিতাম অভির মতো একটা খারাপ ছেলের সাথে তোর বিয়ে হোক? পরিবারের কেউই তোর ক্ষতি হোক সেটা মেনে নিতে পারেনি। তাই তো সবাই প্ল্যান করেই তোর বিয়েটা আয়াসের সাথেই দিলাম। আরোহীর কান্না দেখে আমিও কেঁদে দিয়ে বললাম, কিসের রিভেঞ্জের কথা বলছিলি তুই, বল আমাকে। আমি ফোনে কথা বলতে শুনেছিলাম। ওইয়ে অভি মিথ্যা বলতো তোকে, ওইটায় ছিল রিভেঞ্জ। আমার কেন জানি মনে হচ্ছে অন্য কারণ আছে। আরোহী কিছু লুকাচ্ছে। আমি আর প্রেশার দিলাম না। যেহেতু বলতে চাইছে না, প্রেশার না দেওয়াটাই ভালো হবে। কোনো কারণ নেই মুগ্ধ। এবার বল, মাফ করেছিস তো আমায়? মাফ করব, কিন্তু তোকে কালই যশোর আসতে হবে। আমার একা একা বোরিং লাগে। বল আসবি? আচ্ছা আসবো, বাট চিনি না। আয়াস তোকে এগিয়ে নিয়ে আসবে, আয়াস না গেলেও অয়ন যাবে। আমার হ্যান্ডসাম দেবর আছে, দেখলে ক্রাশ খেয়ে ফেলবি কিন্তু। তাহলে তোর দেবরকেই পাঠাস। ফোনে কথা শেষ করে ফোন কাটতেই দেখি আয়াস দুষ্টুদের মতো হাসছে। আমি আয়াসের দিকে তাকিয়ে ভাবলাম, সে হাসছে কেন এইভাবে? কাহিনী কি? আয়াস ধীরে ধীরে আমার কাছে চলে এলো। এবার আয়াস আমার পুরোপুরি কাছে এসে বলল, শুনলাম কি সব চুমুটুমু দেওয়ার কথা হচ্ছিল ফোনে। কেউ কি আমায় চুমু দিবে? কেউ কি আমায় চুমু দিবে? তারা কথার মাঝে ভীষণ কিউটনেস ছিল। তবে মারাত্মক ফাজিল এই আয়াস। কি ফাজিল এই লোকটা, ভাবা যায় মুখে কি কিছুই বাঁধে না। বেশ লজ্জাও পেলাম তার কথায়। আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকালাম। উনি ভ্রু নাচিয়ে নাচিয়ে বললেন, কেউ চুমু দিতে চাইলে দিক। চুমু দেওয়ার ফিলিংস হচ্ছে অথচ চুমু দিবে না কেন? ব্যাপারটা বড়ই কষ্টকর।
এবার আমি একটু বিরক্ত হয়ে বললাম, কে আপনাকে চুমু দিতে চাইছে? যত সব বাজে কথা। কিভাবে পারেন মনগড়া কথা বলতে? তার মানে তুমি হচ্ছ সেই লোক চুমু দেওয়ার ফিলিংস হচ্ছে হোক তবুও চুমু দিবা না? হাতের আঙুল উঁচু করে উনার দিকে চোখ রাঙাতেই উনি আমার হাত ধরে ওয়ালের সাথে চেপে ধরে ডান গালে ওষ্ঠ ডুবালেন, তারপর বাম গালে ওষ্ঠ ডুবিয়ে ছেড়ে দিলেন। সময়টা ছিল মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু আমার কাছে মনে হলো কয়েক ঘন্টার তুফান বয়ে গেল। অদ্ভুতভাবে কেঁপে উঠলাম। দ্বিতীয়বারের মতো উনি এমন করলেন। আমি হাত দিয়ে মুখ মুছতে মুছতে বললাম, এটা কি হলো? যেটাই হলো জানি তোমার ভালো লেগেছে। তুমি স্বীকার করছো না লজ্জায়? কচু ভালো লেগেছে, একটুও লজ্জা নেই আপনার? তোমাকে দেখলে লজ্জা নামক কোনো অনুভূতি যে আছে সেটাই ভুলে যায়। নাম্বার 1 নির্লজ্জ। নিজের বোনকে শুনলাম ফোন দিয়ে বলছো উনি আমায় চুমু টুমু দেন না তাই দিলাম। তোমার ফ্যামিলি যদি জানে তাদের মেয়েকে না খাইয়ে রেখেছি ব্যাপারটা খুবই বাজে দেখাবে। আমি তাদের কথা দিয়েছিলাম তাদের মেয়েকে কখনো না খাইয়ে রাখব না। আয়াসের কথা শুনে সিরিয়াসলি প্রচণ্ড হাসি পেয়েছে আমার। হাসিতে পেট ফেটে যাবার উপক্রম। হাসি আটকে রাখতে না পেরে দ্রুত আয়াসের সামনে থেকে চলে এলাম। রুমে এসে খানিক্ষণ হেসে নিলাম। মানে উনি পারেন ও বটে। এরই মাঝে আয়াস রুমে প্রবেশ করল। আয়াসকে দেখে বেশ স্বাভাবিকভাবে বসলাম মুড অফ করে। আয়াস আমাকে দেখে বলল, মুড অফ কেন? আপনাদের ওই ডার্লিং যাকে আদর করে ডার্লিং ডাকছিলেন, উনি আমাকে বলেছে আমি নাকি আমার মা বাবার বিয়ের আগে হয়েছি। আমি যদি কিছু বলতাম তাহলে রটিয়ে বেড়াতো আয়াসের নতুন বউ ঝগড়ুটে। উনি এটা বলেছেন, নিজ কানে শুনেছ? না শুনলে কি আর বলছি। চলো আমার সাথে। কোথায়? আহা চলো তো। আমার সামনে বরাবর শান্তশিষ্ট মেজাজে থাকা ছেলেটা হঠাৎই বদলে গেল। আমার মুখের কথা বের হতে হতে তার মুখের রং বদলে গেল। আমি ঠিক বুঝতেছি না সে কি করতে চাইছে। ঘাড়ের শিরা ভেসে উঠেছে তার। তার রেগে যাওয়া দেখে নিজেই ভয় পেয়ে গেলাম। ভীত চোখে আমি আয়াসের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললাম, এত রাতে কোথায় যাব আমরা? আয়াস দাঁতে দাঁত চেপে বলল, না গেলে আমার ঘুম হবে না মুগ্ধতা। প্লিজ চলো আমার সাথে। যাব বাট জায়গার নাম নেই। আমার মুখের কথা মুখে থাকতেই আয়াস আমায় পাজা কোলে তুলেই নিচে নামল। আমি যেন হঠাৎ কোনো হোঁচট খেলাম। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম আমি। তার কোলে উঠে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। তার চোখে মুখে ভীষণ রাগ। চোখ সামনে রেখে সোজা হাঁটছে। পড়ে যাবার ভয়ে গলা জড়িয়ে ধরে রাখলাম শক্তভাবে। মানুষটা এই আমায় চুমু খাচ্ছে, এই আমায় কোলে তুলছে, সব কিছু হুটহাট করেই করছে। সিঁড়ি বেয়ে নিচে নামার পরে আমাকে নামিয়ে দিয়ে অয়নকে ফোন দিয়ে বলল দরজা লাগিয়ে দিতে। আয়াসকে বললাম, কি হলো আপনার, কি করছেন কি? এত রেগেই বা গেলেন কেন? দেখো মুগ্ধতা, আজ আমি বুঝতে পারছি মানুষের উপকার করতে নেই। ওই মহিলার উপকার যদি অয়ন না করত তাহলে কি তোমাকে এত খারাপ কথা শোনাতে পারত? উনার বাসায় আমি তোমাকে নিয়ে যাব আর এটার কৈফিয়ত চাইব কেন? তোমাকে এত মারাত্মক একটা কথা বলেছে। আচ্ছা শুনুন না, থাক না, যা হবার হয়েছে। না থাকবে না। কেউ তোমাকে অপমান করবে, কষ্ট দিবে, আমি বেঁচে থাকতে তো কখনোই না। এইভাবে কারো বাসায় যাওয়া ঠিক হবে না। মুগ্ধতা, উনি তোমায় কষ্ট দিয়েছেন। তোমার মন খারাপ হয়েছে। তোমার মন খারাপ আমি সহ্য করতে পারবো না। তোমার মনের উপর ডিপেন্ড করে আমার মনের ভালো থাকা। উনি উনার জামাইয়ের বাসায় গিয়েছেন। সেখানে গিয়ে উনাকে কিছু বলাটা কি ঠিক হবে? উনার মেয়ের জামাই আছেন। উনার মেয়েকে কথা শোনাবেন। তিল থেকে তাল হতে পারে, বুঝতে পারছেন না?
উনার কি হলো? আই ডোন্ট কেয়ার। মুগ্ধতা, তুমি কষ্ট পেয়েছো এটা আমি মানতে পারবো না। এখন কোনো কষ্ট নেই আমার। তুমি মিথ্যা বলছো। সত্যি না, কোনো মিথ্যা বলছি না। প্রুভ করতে পারবে কি মিথ্যা বলছো না? যদি প্রুভ করতে পারো তাহলে এখন উনার জামাইয়ের বাসায় যাব না ঠিক, তবে আমি উনাকে কিছুই বলবো না এই কথা দিতে পারছি না। পারবো না, পারলে কিন্তু ওই মহিলার বাসায় যাব। অপশন দুইটা, হয় তোমার মন খারাপ নয় সেটা প্রুভ করো, না হয় ওই মহিলার বাসায় চলো। 5 সেকেন্ডের মাঝে ডিসিশন নাও। পারবো বললাম তো। এক্ষুনি মানে এক্ষুনি আমাকে জড়িয়ে ধরবে। আমি যেন ফিল করতে পারি তুমি আমার মাঝে মিশে গিয়েছ। জড়িয়ে ধরে কিস দিতে হবে, পারবে? আমি ডান গালে হাত দিয়ে মাথা কাত করে তার দিকে তাকালাম করুণ দৃষ্টিতে। আমাকে এইভাবে মাইনকার চিপায় ফাঁসায় দিলেন। তার প্রস্তাব শুনে আমি এখন মহাশূন্য অবস্থান করছি। দুনিয়াতে কি প্রুভ করার মতো আর কিছুই নেই। জড়িয়ে ধরে চুমু দিয়েই প্রুভ করতে হবে। মুগ্ধতা, জামাই একটা পেয়েছিস টু মাচ রোমান্টিক, যার শর্ত হিসাবেও থাকে রোমাঞ্চকর প্রস্তাব। আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, বুঝেছি তুমি পারবে না। চলো উনাদের বাসায়। আজ সিরিয়াসলি কি করব আমি জানি না, আর কি বলবো। গো ফার্স্ট কুইক। অন্যকে হেনস্থা করার থেকে নিজের স্বামীর সাথে রোমাঞ্চ করাটাই বোধ হয় বেটার। লজ্জায় মাথা নিচু করে বললাম, এখানেই না? রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, এখানেই না। বাসার পেছনে বিশাল বড় দুইটা কৃষ্ণচূড়া গাছ আছে। অনেক জায়গা জুড়ে ছায়া হয় সে গাছের। গাছের নিচে দেখলে মনে হয় পুষ্পসজ্জা। সেখানে সচরাচর কেউ যায় না। জায়গাটা ভীষণ নিরিবিলি। চলো পুষ্পবিছানায় শুয়ে দুজনে চাঁদ দেখব, ভীষণ ভালো লাগবে। মৌনভাবে সম্মতি জানালাম। 5 মিনিটের মাঝে আয়াসের সাথে সেই বিশাল বড় দুইটা গাছের নিচে দাঁড়ালাম। পূর্ণ পূর্ণিমার চাঁদের আলোয় কৃষ্ণচূড়া ফুলগুলো চিকচিক করছে। গাছের তলায় যেন ফুলের বৃষ্টি। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। আয়াস আমার দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে তোমার? মাটিতে পড়ে থাকা ফুলের দিকে তাকিয়ে থেকেই বললাম, ভীষণ সুন্দর লাগছে। এখান থেকে আর কখনো যাব না। গাছ থেকে পড়া এই ফুল দেখে যদি তুমি এতটা মুগ্ধ হও তাহলে বোঝো আমি কতটা মুগ্ধ তোমাকে দেখে। আমার চোখে এই ফুলের থেকেও অনেক বেশি সুন্দর দেখতে তুমি। তোমার দিকেও আমি ঠিক এইভাবেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। তোমাকে দেখাটাও যেন নেশা হয়ে গিয়েছে। যখন প্রথমবার তোমায় দেখেছিলাম বসন্ত উৎসবে, তারপর আর আমাদের নিয়ম করে দেখা হয়নি দুজনে একসাথে, হয়তো স্বপ্ন বুনিনি। তবে রোজ তোমায় দেখতাম আমার কল্পনায়। একটা কথা কি জানো, যে যাকে ভালোবাসে তাকে বাস্তবে না দেখলেও কল্পনাতে অজস্র বার দেখে। কল্পনার তুমিটার সাথে সারাক্ষণ কথা বলে। বাস্তবে মানুষটার সাথে অনেক কিছুই ভেবে রেখেও লজ্জায় বলা হয়ে ওঠে না, কিন্তু কল্পনায় আসা মানুষটার কাছে সম্পূর্ণ ভালোবাসা প্রকাশ করা যায়। লজ্জা কাজ করে না মোটেও। এই তোমার সাথে কল্পনায় কত কিছু বলেছি, কিন্তু তুমি আমার সামনে থেকেও বলতে পারিনি আমি। কিন্তু আমি বাস্তবেই বলতে চাই কল্পনায় বলা সেসব অনুভূতির কথাগুলো। ঠোঁটে মৃদু হাসি নিয়ে তাকিয়ে আছি তার দিকে। তার কথা শুনলে এখন আর আমার রাগ হয় না। তার কথাগুলো ম্যাজিকের মতো আকৃষ্ট করে তার দিকে। তার মুখ দিয়ে যায় বের হয়, তাই মধুর লাগে শুনতে। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আয়াস বলল, শর্ত পূরণ করো। নিচের দিকে তাকিয়ে বললাম, লজ্জা লাগছে আমার। আমি পারবো না। শিখিয়ে দিব আমি। না। আমি গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আর তাকে দেখছি। মানুষ বলে ভালোবাসার জন্য নাকি একটা মুহূর্ত যথেষ্ট। আজ সেটা সত্য বলে মনে হচ্ছে।
গতকাল মনে হয়েছিল অভি ছাড়া কাউকে মেনে নিতে পারবো না, কিন্তু আজ মনে হচ্ছে অভির সাথে কেন জড়িয়েছিলাম আমি, কেন এই মানুষটা আমার জীবনে আগেই আসেনি। একটা মুহূর্তের মাঝে মনে হচ্ছে আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমি তার মায়ায় আটকে গিয়েছি। কি হয়েছে জানি না, আমার অদ্ভুত এক টানে আয়াসের কাছে চলে গেলাম, তাকে জড়িয়ে ধরলাম, নিজের সবটা দিয়ে তাকে আপন করে নিলাম। তার বুকে মাথা রেখে হার্টবিটের স্পন্দন শুনছি। সে আমাকে তার দুই হাতের বাঁধনে জড়িয়ে নিল। ভালোবাসার অনুভূতি আমার ভেতরে জেগে উঠল। তাকে জড়িয়ে ধরে যেন মানসিক শান্তি পেলাম। চোখ বন্ধ করে তার বুকে মাথা দিয়ে অন্যরকম কিছু অনুভব করছি। দুজন দুজনকে আলিঙ্গনের পর মুহূর্তে আয়াস নিজেই তার ওষ্ঠ আমার ওষ্ঠের সাথে মেলাল। 2 মিনিট পরে ভীষণ লজ্জা পেয়ে তাকে ধাক্কা মারলাম। তার চোখে মুখে ভীষণ দুষ্টমি, আমি লজ্জায় 2 হাতে মুখ ঢাকলাম। আয়াস আবার আমার কাছে এসে পুনরায় ওষ্ঠের সাথে ওষ্ঠ মেলাল। আকাশের চাঁদ আর দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছ সাক্ষী হল দুজন মানব মানবীর কাছে আসার। আয়াসের হাতের উপর মাথা রেখে ফুলে বিছানো মাটিতে দুজন শুয়ে রইলাম। আকাশের দিকে তাকিয়ে আছি দুজন। সময়টা ভীষণ সুন্দর, কিছুটা লজ্জা, কিছুটা জোরতা, কিছুটা ভালো লাগা। আয়াস আকাশের দিকে তাকিয়েই আমাকে ডাকল, মুগ্ধতা। হুম, তুমি এত সুন্দর কেন? কই সুন্দর? এত সুন্দর মেয়ে আমি আগে দেখিনি। এটা মিথ্যা কথা, আমার থেকে অনেক সুন্দর মেয়ে আছে, আমি অতটাও সুন্দরী না। তুমি কত সুন্দর, আইডিয়া নেই তোমার। একজন স্ট্রং আর্মি অফিসারকে ফুটবল করে ফেলেছ। আমি কি ফুটবল হতে বলেছি? তুমি বলনি তবুও হয়েছি। কিছু জিনিস কি বলা লাগে বালিকা? এই যে ধরো, তোমাকে কেউ কিছু বললে আমার ভেতরে আগুন হয়ে যায়। আজ তো দেখলাম। ট্রাস্ট মি, আমি তোমায় জোর করে বিয়ে করলেও ভালোবেসে বিয়ে করেছি, তোমায় ভালো রাখতে। আমি এবার হাসলাম। সে আমার হাসি দেখে বলল, এইভাবে হেসো না প্লিজ, তাহলে অনর্থ হয়ে যাবে। কি অনর্থ? বুঝনি না, বুঝলে বুঝায়। বুঝেছি, আপনি এত অসভ্য কেন? মাঝে মাঝে অসভ্য হলে ক্ষতি কি? মুগ্ধতা। হুম, আমায় চুমু দেওয়ার কথা ছিল, দাওনি কিন্তু। আমরা কি আরেকবার চুমু খেতে পারি? না, মোটেও না, আমি চুমু দেইনি মানে। কিছুক্ষণ আগে কি হলো? সে তো আমি করেছিলাম, এবার তোমার পালা। আপনি বাসায় চলুন তো। বাসায় গেলে কি পাবো? আজ আর না। তুমি কি ওষুধের মতো চুমু দিতে চাও নাকি? আজ আর না। এটাও তো ওষুধ অফিসার। আর কিছুক্ষণ সেখানে থেকে বাসায় ফিরে এলাম। পরের দিন আমার রেজাল্ট দিল। রেজাল্ট খুব একটা ভালো না। এ গ্রেড হয়েছে, আয়াস তাতেই ভীষণ খুশি। সবাইকে মিষ্টি খাওয়ালো, যেন তার বউ ভয়ানক রেজাল্ট করেছে। আরোহী আসতে চেয়েও আসেনি। কেটে গেল 15 দিন। ধীরে ধীরে একটু একটু করে আয়াস আর আমি কাছাকাছি আসছি। অয়ন আর আমার রিলেশনটা সব থেকে সুন্দর। দেবর হলেও ভাইয়ের মতো। এতদিন পরে আগামীকাল আরোহী আসছে। কাল আয়াস এর অফিস আছে। অয়নই তাকে পিক করতে যাবে। ভোর 5টায় অ্যালার্ম বাজতেই আয়াস উঠে পড়ল। অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে গেল। রেগুলারই ঘুম থেকে উঠে দেখি আমাদের মাঝের কোলবালিশ নেই। হয় আমি তার সাথে মিশে আছি, না হয় সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আগে অস্বস্তি হলেও এখন যেন ধীরে ধীরে তার সব কিছুই আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আজও ঘুম থেকে উঠে দেখি আয়াসের হাতের উপর মাথা রেখে শুয়ে আছি। আয়াস রেগুলারই ভোর 5টায় ওঠে, ওর সাথে আমিও উঠি।
আর দুজনে একসাথেই ফজরের নামাজ পড়ি। এটাও একটা রোজকার রুটিনে পরিণত হয়েছে আমাদের। আজও তাই হলো, আমিও উঠে পড়লাম। অজু করে দুজনেই নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করেই আয়াস গ্যাসে পানি দিয়ে বলল, মুগ্ধতা, আজ তোমায় আয়াস স্পেশাল কফি খাওয়াবো। যে কফি খেয়ে ঘুম চলে যাবে আর মন দিয়ে বই পড়তে পারবে। তার দিকে তাকিয়ে বললাম, আয়াস স্পেশাল কফিটা কি? ভয় পেও না, কফিতে চিনি মেশাবো, চুমু নয়। এই আপনি এত ফাজিল কেন বলুন তো? কফিতে যে চুমু মেশানো যায় না সেটা আমিও ভালো করে জানি। আমার রোমান্টিকতাকে ফাজিল বলছো? শোনো, আমি কোনো ফাজিল টাজিল না। আমি হলাম প্রচুর রোমান্টিক হ্যান্ডসাম একটা ছেলে। তুমি কিন্তু ভীষণ লাকি, আমার মতো রোমান্টিক একটা জামাই পেয়েছ। আমার প্রেম কখনোই ফুরাবে না। আপনি রোমাঞ্চ নিয়ে গবেষণা করুন, আমার ঘুম পাচ্ছে, ঘুমোবো। ঘুমোবে যখন আমাকেও সাথে নাও। একসাথেই ঘুমোয়। বিছানা তো আছেই, যান না গিয়ে ঘুমিয়ে পড়ুন। তুমি আগে যাও বিছানায়, একটা রোমাঞ্চকর সকাল হয়ে যাক। শোনো, আমি কিন্তু হাগ টাগ করার আগে প্রচুর চুমু খাবো। তোমাকে চুমু খেতে প্রচুর ভালো লাগে আমার। আয়াসের দিকে চোখ রাঙিয়ে বললাম, অয়ন আছে কিন্তু শুনে ফেললে কি ভাববে বলুন তো? একেবারেই জাতা মার্কা লোক কিন্তু আপনি। শুনলেও খেয়াল করবে না। আমার ভাই আমার মতোই ট্যালেন্ট, বুঝতে পারবে ব্যাপারটা। আয়াসের কথা শুনে সোফায় কাত হয়ে আবার চোখ বুজলাম আমি। ভয়ানক ঘুম, চোখে জড়সড় হয়ে এসছে। সকালে ভোরের দিকে আমার সব থেকে বেশি ঘুম আসে। কিন্তু আয়াস বলে রেগুলার নাকি সূর্যোদয় দেখা ভালো। সকালের মৃদু হাওয়া গায়ে লাগানো ভালো। সকালের মিষ্টি রোদ গায়ে মাখা ভালো। এইসব ভালোর মাঝে আমার কাছে ঘুমকেই বেশি ভালো মনে হয়। সোফায় কাত হয়ে আবার ঘুমিয়ে গেলাম। আয়াস এসে কফিতে চুমুক দিয়ে আমায় ডেকে বলল, রোমাঞ্চ না হয় আপাতত হরতালে থাক, কিন্তু কয়েকদিন পরে অ্যাডমিশন তোমার, এখন অন্তত ফাঁকি দিও না লেখাপড়ায়। আমি তোমাকে কিছুতেই ঘুমোতে দিব না। একটু পরেই অয়নের সাথে গল্প জুড়ে দিবা, তারপর টিভি দেখবা, তারপর শাশুড়ির সাথে ফোনে গল্প করবা, তারপর কুসুম ভাবির কাছে গিয়ে আড্ডা দিবা, ব্যাস হয়ে গেল। আমি আয়াসের দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে বললাম, প্রমিজ, কাল থেকে ভোরেই পড়া শুরু করব, এখন আমাকে ঘুমোতেই হবে। কোনো আয়াস স্পেশাল কফি আমি খাবো না। তার মানে তুমি ঘুমোবেই, তাই তো মুগ্ধতা? গুড নাইট এগেইন। ওকে ফাইন, তুমি ঘুমো, অনেক দিন হলো মর্নিং ওয়াকে যায় না। সারিকা ও ফোন দিচ্ছে। যায়, দুজনে মর্নিং ওয়ার্ক করতে পারবো, গল্পও করতে পারবো। বলেই আয়াস আলমারি থেকে কালো ট্রাউজার আর কালো গেঞ্জি বের করে পরে বেরিয়ে গেল। সারিকার সাথে হাঁটাহাঁটি করতে যাবে শুনেই আমার ঘুম উধাও হয়ে গেল। আমি এক লাফে সোফা থেকে নেমে দৌড়ে নিচে গেলাম। আয়াস আমাকে দেখে অবাক হয়ে বলল, মুগ্ধতা তুমি? আমি তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললাম, আমিও যাব। কোথায় যাবা ডার্লিং? মর্নিং ওয়াকে। সিরিয়াসলি? হুম। ঘুম কোথায় গেল? ঘুম টুম নেই, চলুন। যাও বেবি, ঘুমো তুমি, তোমার না প্রচুর ঘুম পাচ্ছে? না, পাচ্ছে না। তাই বেবি ঘুম নেই? না, নেই। তোমার হঠাৎ ঘুম উধাও, কাহিনী কি? কাহিনী ফাহিনী কিছুই না, আপনার বান্ধবী সারিকা কোথায়? আসছে। এরই মাঝে দেখলাম সারিকা আসছে। সারিকাকে দেখে বললাম, এই নির্লজ্জ মেয়ের সাথে আপনি ইচ্ছা করেই হাঁটাহাঁটি করতে বেরোন, তাই না? নির্লজ্জ? আয়াস ঐশ্বর্যজনকভাবে আমার দিকে তাকিয়ে বলল, তো তাই ছাড়া কি? দেখুন, গায়ে ওড়না নেই, গেঞ্জি আর প্যান্ট পরে কেউ পর পুরুষদের সাথে বের হয়। কেন, খারাপ কি? ভীষণ হট লাগছে, আমার কাছে তো হট মেয়ে ওয়াও লাগে।
আয়াসের দিকে ভয়ানক রাগী চোখ তাকিয়ে বললাম, কি বললেন? না মানে ওই আর কি। আপনি বাসায় চলুন, কোনো মর্নিং ওয়াক করা লাগবে না। আয়াসের গেঞ্জি টেনে ধরে টানতে টানতে বাসার ভেতরে নিয়ে এলাম। আয়াস নিজে তো ভীষণ অবাক, সাথে সারিকা ও অবাক হয়ে তাকিয়ে আছে। বাসার ভেতরে এনে বললাম, এই সারিকা যদি এসে দরজা নক করে আমি কিন্তু দরজা খুলব না, সোজা কথা। আয়াস কপাল টানটান করে আমার দিকে তাকিয়ে বলল, আহ জেলাসি, চারদিকে জেলাসি, প্রচুর জেলাসি। কার জেলাসি? বললাম, জিলাপি খাবে তুমি? জিলেপি খাওয়াচ্ছি আপনাকে। এরই মাঝে অয়ন ঘুম থেকে উঠে এলো। অয়নকে দেখে থেমে গেলাম দুজন। দুপুরে অয়ন বাসায় খেয়ে আরোহীকে পিক করতে চলে গেল। আরোহীর নাম্বার দিয়ে দিয়েছি অয়নের কাছে। অয়ন বেরিয়ে গেলে মনে মনে ভাবলাম, আয়াসের তাহলে গেঞ্জি পরা মেয়ে ভালো লাগে। প্লাজুর উপর আয়াসের একটা গেঞ্জি পরলাম। গেঞ্জিটা বেশ বড়। নিজেরও ভীষণ লজ্জা লাগছে, তবে লজ্জা করলে হবে না, মুগ্ধতা। নিজের জামাই কন্ট্রোল করতে এসব লজ্জা ফজ্জা ধুয়ে মুছে দিতে হবে। আয়াস অফিসে যাবে মাত্রই বেরোবে। এরই মাঝে আমাকে এমন রূপে দেখে হা করে তাকিয়ে আছে, যেন পৃথিবীর বুকে প্রথম কোনো আশ্চর্যজনক জিনিস দেখল। আয়াসকে বললাম, এটা পরেই নিচে যাচ্ছি আমি, আমার একটু কাজ আছে। আয়াস এবার চটজলদি বলে উঠল, এই না না মুগ্ধতা, প্লিজ না। না আমি যাবই। মানুষ আমাকেও হট বলবে না। ওহ নো, মানুষ আমার বউকে এইভাবে দেখুক, আমি বেঁচে থাকতে না। আপনি অন্য মেয়েদের হট বলেন কেন? সে বেলায় কিচ্ছু না, তাই না? আপনার তো গেঞ্জি পরা মেয়ে পছন্দ। তোমাকে রাগানোর জন্য বলেছিলাম, সত্যি বলছি। এই কান ধরলাম, আর বলবো না, জীবনেও না। সারিকা কি পরে থাকে আমি সত্যি খেয়াল দেই না। আমার মন পড়ে থাকে তোমার কাছে, মুগ্ধ করি। আর আমার মোটেও গেঞ্জি পরা মেয়ে পছন্দ নয়। আমার তো সারাক্ষণ অগোছালো শাড়ি পরে থাকা মুগ্ধতাকে পছন্দ, বুঝো না তুমি? আমি আয়াসের কথায় মৌন রইলাম। এবার আয়াস বলল, বাই দা ওয়ে, এত জেলাস কেন তুমি? আমায় তো আর ভালো টালো বাসো না, তাই না? মনে মনে বললাম, সব যেন বলা লাগে। সব বোঝে আর এটুক বোঝে না। অসহ্য মানুষ একটা। আমি কেন বলতে যাব ভালোবাসি? নিজের দাম আমি কমাবো না। আয়াসকে বললাম, অফিসের দেরি হয়ে যাচ্ছে, যান আপনি। বিকালে সব রান্না শেষ করে অপেক্ষা করছি আরোহীর জন্য। কতদিন দেখি না আরোহীকে, কিন্তু এত লেট হচ্ছে কেন? আরো 2 ঘন্টা আগে আসার কথা ছিল। বারবার বারান্দায় যাচ্ছি আর রুমে আসছি। এরই মাঝে দেখি অয়ন আর আরোহী গেট দিয়ে বাসায় প্রবেশ করল। আরোহী আমাকে দেখেই এসে জোরে জড়িয়ে ধরল। অয়ন বাঁকা চোখে তাকালো আরোহীর দিকে, তারপর অয়ন তার হাতের ব্যাগটা জোরে ফেলে বলল, মেয়ে মানুষ এত ফাজিল হয় ভাবি, আগে জানতাম না। শুধু একটা লেজই নেই তোমার বোনের। লেজ থাকলে আজ স্টেশনে সবাই বা তারা চিহ্ন দর দেখতে পেত। আমি বিস্মিত হয়ে বললাম, কাহিনী কি অয়ন? ভাবি আমার মুখের দিকে তাকিয়ে দেখো, গরমে মুখের কি অবস্থা। সব তোমার বোনের জন্য। কি মহিলা যে তোমার বোন, আমার আড়াই ঘুল্লি দিয়ে ছেড়েছে। অয়নের শার্ট ঘামে ভিজে গিয়েছে, মুখ লাল হয়ে গিয়েছে। আমি অয়নকে বললাম, দ্রুত যাও, গোসল করে ফ্যানের নিচে বসো। তোমার ভাইয়া এত কিপটা কেন? এত এসি তো কিনতে পারে। ভাবি তুমি বলতে পারো না? আরোহীর দিকে তাকিয়ে দেখি হেসে যাচ্ছে। শিওর আমার সাদাসিধা দেবরের সাথে কিছু না কিছু করেছে।
আরোহীর গাল চেপে ভীষণ হাসির কারণ বোঝার জন্য আরোহীর হাত চেপে ধরলাম আর বললাম, কি করছিস তুই আমার দেবরের সাথে? আরোহী এবার হো হো করে হেসে উঠে বলল, আরে শোন না, কি মজা হয়েছে। তোর দেবর আস্ত একটা বুদ্ধু। আমি হাসতে হাসতে সে তারা চিহ্ন সমুগ্ধ। আমি বাস থেকে নেমেই দেখি অয়ন দাঁড়িয়ে আছে। আমি একটা এসি রুমে বসে বারবার অয়নকে মেসেজ দিচ্ছি, কই আপনি খুঁজে পাই না তো। অয়ন বারবার বলতেছে সে সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে। আমি অয়নকে বলেছি আমি হারিয়ে গিয়েছি, আপনাকে খুঁজেই পাচ্ছি না অয়ন ভাইয়া। আমি এখন হারিয়ে গেলে আমার কি হবে অয়ন ভাইয়া? ছেলেটা রোদে দাঁড়িয়ে আমাকে খুঁজতে হয়রান, একবার এদিক একবার সেদিকে। ছেলেটা যখন ভীষণ ক্লান্ত তখন তার কাছে গিয়ে বললাম, এই এক্সকিউজ মি। হুম। গরম নাকি খুব আজ? হুম। কাউকে খুঁজছেন? হুম। পাচ্ছেন না? না। না আর হুম বলছেন কেন? সে বেশ বিরক্ত কণ্ঠে আমার দিকে তাকিয়ে বলল, কে আপনি? আর কি বলবো আপনাকে? আপনার বউ আমি। আমার সাথে যাবেন? আপনার সাথে যাব মানে কে আপনি? আশ্চর্যজনক মেয়ে তো আপনি। রেগে যাচ্ছেন কেন? তো রাখবো না। এখানে কেন এসছেন আপনি? আমার এক আত্মীয়কে পিক করতে। গাড়ি থেকে তো সবাই নেমে গিয়েছে, তো আপনি কাকে পিক করতে এসছেন? উনি আসলে আমার কাছে আসবেন, আর জানেন আমি অপেক্ষা করছি। তাকে দেখলে চিনবেন। চিনব? আমার দিকে ভালোভাবে দেখুন। মেয়ে মানুষের দিকে তাকাই না। কেন? বউয়ের নিষেধ? কি সমস্যা আপনার? আজে বাজে প্রশ্ন করছেন কেন? লুক অ্যাট মি, এই আমি আরোহী, আমাকে দেখেও চেনা যায় না। আপনি সিরিয়াসলি? আপনি? হ্যাঁ সিরিয়াসলি আমি। ওই এসি রুমে তখন থেকে বসে আপনাকে দেখছি। কিভাবে খুঁজছেন আমাকে? আবার চোখের সামনে দেখেও চিনছেন না? মানে বসে থেকে আমাকে এই রোদে হয়রান করেছেন। তো কি করব, আপনি নাকি আমাকে দেখলে চিনবেন, এই হলো তার নমুনা। আজকাল মেয়েরা যেভাবে সেলফি তোলে, বাস্তব আর ছবির অবস্থা দেখে বোঝার কি কোনো উপায় আছে? চলুন এবার। আমার ব্যাগটা ধরুন। এত ভারী কি আছে এতে? খুব একটা ভারী না, চলুন। আরোহীকে বললাম, আমার দেবর এমনিতেই অনেক শান্তশিষ্ট ছেলে। সে মেয়েদের সাথে বেশি কথা বলে না। শান্তশিষ্ট ছেলেটার এই হাল করেছিস? করবই তো বিয়াইসাব বলে কথা। চল, ফ্রেশ হয়ে খেতে বসবি। আম্মু আর খালাম্নি 2 বস্তা ভরে জিনিসপত্র পাঠিয়েছে আমাদের জন্য। অয়ন আরোহী দুজনেই ফ্রেশ হয়ে ডাইনিং এ এলো। খাবার দিতে দিতে বললাম, অয়ন আরোহী কি অনেক ঘুরিয়েছে তোমাকে? আগে জানলে আমি যেতাম না ভাবি। বিআই সাহেব খুব কষ্ট দিয়েছি বুঝি? না। আপনার কিন্তু বউ টিকবে না। কেন? কথা এত কম বললে বউ বোবা ভাববে। বিয়ে কে করছে যে বউ টিকবে না? বিয়েই করবেন নাও মা। হুম। হুম কি আপনার জাতীয় ভাষা? হুম। আপনার একটা কিউট নেইম দিয়ে দিলাম আমি, সে হলো হুম সাহেব। এখন থেকে হুম সাহেবই আপনার নাম। এত কথা বলেন, গরম লাগে না? টাকা তো লাগে না। টাকা লাগলে বাধ্য হয়েই কম কথা বলতাম মিস্টার হুম সাহেব। খাওয়া শেষ করে আরোহী বলল, দুলাভাই কোথায়? মুগ্ধ? উনি অফিসে। অনেকক্ষণ দেখিস না, পরান পুড়ছে না? অনেকক্ষণ কোথায়, সে তো অফিসে গিয়ে সারাক্ষণ ভিডিও কল দিয়ে রাখে। মানে আমি বুঝি না, তার কি একটুও বিরক্ত লাগে না আমার মুখ দেখতে? সারাক্ষণ কি দেখেন উনি?
মুগ্ধ হয়ে মুগ্ধতার রূপ দেখেন উনি। কি দারুণ না! আমার নাম নিয়ে সবাই প্রাঙ্ক করো, তাই না? সন্ধ্যার পরপরই আয়াস ভিডিও কল দিল। আরোহী বলল, মুগ্ধ, তোর জানেমান ফোন দিয়েছে আমার অফিসার দুলাভাই। আরোহীর কথা শুনে মৃদু হাসলাম আর বললাম, তোর দুলাভাই এর জব কবে চলে যাবে শুধুমাত্র এই ফোন করার জন্য? সারাক্ষণ তার এই একটাই কাজ, 5 মিনিট পর পর ফোন করা। নে ফোনটা রিসিভ কর। ফোনটা রিসিভ করে বেলকনির দিকে গেলাম। কেননা আয়াস যে ফাজিল, আরোহীর সামনে কি না কি বলে ফেলবে তার ঠিক নেই। আরোহী আমাকে খেপাবে। ফাঁকা বেকনিতে লাইট অন করে ফোনের দিকে তাকালাম। আয়াস চেয়ার হেলান দিয়ে বসে আছে। শার্টের বোতাম দুইটা খোলা রাখা। হাতা গোটানো, মনে হচ্ছে প্রচণ্ড গরম লাগছে তার। আমার দিকে তাকিয়ে জিভ দিয়ে ভেঙাচ্ছে আয়াস আর মৃদু মৃদু হাসছে। সে ফোন করলে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু তার সামনে এমন ভাব করি যেন সে ফোন করাতে আমি ভীষণ বিরক্ত। আমি বেশ ভাব নিয়ে বলি, বারবার ফোন করার কি প্রয়োজন? কিন্তু আমি সারাক্ষণ তারই ফোনের অপেক্ষা করি। আজও তাই করলাম। তাকে বললাম, কি হয়েছে, মাত্রই ফোন কাটলাম, আবার ফোন দিয়েছেন কেন? আমার এমন বিরক্তিমাখা কথার তোয়াক্কা না করে মুগ্ধ আর আকৃষ্ট করা সুরে আমায় ডাকলেন, মুগ্ধতা। তার কণ্ঠে কিছু তো আছে, বিশেষ কিছু আছে। তার কণ্ঠে আমার নাম উচ্চারণটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে তার দিকে। আমার ভেতরে তাকে নিয়ে অন্য রকম এক অনুভূতির সৃষ্টি হয়। আমি মিহি কণ্ঠে বললাম, বলুন। সে আবার আমাকে সেই একই সুরে ডাকল, এই মুগ্ধতা, এই। শুধু ডাকছেন, কিছুই তো বলেন না। এই মুগ্ধ, শোনো না। বলুন না। মুগ্ধতা মেরি জান, আই লাভ ইউ। সে কি এইভাবে ডেকে ডেকে আমাকে তার প্রেমের জোয়ারে ভাসাতে চাইছে? এত আকৃষ্ট করা কণ্ঠে ডাকার কি প্রয়োজন? আমি শিওর শুধু আমি নয়, যে কোনো নারী এমন ভাবে ডাকলে প্রেমে পড়ে যাবে। ধীরে ধীরে দিনে দিনে সময়ের সাথে সাথে আমি কখন কিভাবে তাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আর এমন চমৎকার ভাবে যে মানুষটা কারণে অকারণে প্রেম নিবেদন করতে থাকে। তাকে ভালো না বেসে থাকা যায়। অভির সাথে আমার ভালোবাসা ছিল কিনা জানি না, কিন্তু সেদিনের মুগ্ধতা অভির জন্য পাতারা চিহ্ন গল ছিল। কিন্তু আজকের মুগ্ধতার বেঁচে থাকার কারণ আয়াস। আজ আমি বুঝি, স্বামী নামক মানুষের থেকে প্রিয় আর কেউ হতে পারে না। তার সাথে ভালোবাসা উপর থেকেই জুড়ে দেওয়া হয়। দুই ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে আয়াসের দিকে তাকিয়ে আছি আমি। আয়াস শীষ বাজিয়ে গানের সুর তুলল, চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা নাই। তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। একটা মানুষের শীষ দিয়ে তোলা গানের সুর ও এতটা সুন্দর হতে পারে। নিজের অনুভূতি আড়াল করতে বললাম, বিরক্ত হচ্ছি আমি। আমি তাহলে সাকসেস? আমি তো সে চেষ্টায় করছি, বেবিডোল। বিরক্ত হয়ে বাসা ছুটে আমার অফিসে চলে এসো। ক্লান্ত শরীরে প্রিয়তমার মুখ দেখলে সব ক্লান্তি দূর হয়ে ফুল এনার্জি ফিরে পাবো। খেয়ে আমার কাজ নেই, আমি ছুটে যাব উনার অফিসে। আসতে হবে না, বার তাকাও আমার দিকে। তার দিকে তাকিয়ে বললাম, কি? ভীষণ লজ্জায় অন্যদিকে ঘুরে তাকালাম আমি। আয়াস দুই ঠোঁট এক জায়গা করে উচ্চারণ করল, উম্মম্মম্মম্মম্মমা। ঠোঁটে শব্দ করে ফ্লাইং কিস ছুঁড়ে দিল। মনে হচ্ছে লজ্জায় এক্ষুনি ফোনটা পড়ে যাবে আমার হাত থেকে। মাথা নিচু করে বললাম, আশেপাশে যদি কেউ থাকতো। আবার দেই তাহলে। লজ্জায় দ্রুত ফোন কেটে দিলাম। শোনার কি একটুও লজ্জা নেই? হুটহাট এসব করেন। এরই মাঝে কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি একটা ছেলে।
আমার হাতে একটা কার্ড দিয়ে বলল, আয়াশ স্যার দিয়েছেন। আয়াশের ফোন এক্ষুনি কাটলাম। তাহলে কার্ড কিসের? কার্ডটা খুলে দেখি লেখা আছে বেবি ডল। না আজ তোমার জন্মদিন, না ভ্যালেন্টাইন্স ডে, না কোনো স্পেশাল ডে। এটা জাস্ট একটা লাভ কার্ড আমার পক্ষ থেকে আমার লাভের জন্য। হঠাৎ এটা হাতে পেয়ে তোমার মুখে যে হাসি ফুটবে সেটা দেখার জন্য আমার পাঠানো। এই কার্ডের একটাই মানে, এটা আমার ভালোবাসার বার্তা তোমার জন্য। আমি জানি তুমি এটা পড়ার সময় মৃদু হাসবে। এক লাইন বারবার পড়বে। ভীষণ ভালো অনুভূতি হবে আমার জন্য। আই লাভ ইউ মুগ্ধপরি, আই রিয়েলি লাভ ইউ। এখনো তোমার মুখে ভালোবাসি কথাটা আমি শুনতে পাইনি। তবে আমি জানি তুমি বলবে, খুব শীঘ্রই বলবে। তোমার মনের কথা আমি বুঝে গিয়েছি। আজ কি মন খারাপের রাত, নাকি তীব্র বিষাদের রাত, নাকি আজ ভয়ানক একাকিত্বের রাত? ভরা জ্যোৎস্নায় সব মনে হচ্ছে কেন? মনের কোণে কষ্ট জমেছে কেন রাশি রাশি? কেন কারো অপেক্ষায় তোলপাড় করছে হৃদয়? কেন অস্থিরতায় পুড়ছে হৃদয়? কেন দহন হচ্ছে কাউকে কাছে না পাওয়ার? মন খারাপ আর একাকিত্বের রাত গাঢ় আর গভীর হয় কেন? এসব মন খারাপের কতগুলো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে নিজের ভেতরে। ঘড়িতে রাত 11টা, কিন্তু আয়াশ এখনো বাসায় ফেরেনি। সেই সন্ধ্যার পরে আর একটা বারও ফোন দেয়নি আমাকে। কয়েক লক্ষ বার ঘড়ি দেখেছি আমি, কিন্তু সময় যাচ্ছে না। রাত যত বাড়ছে তত আমার মন খারাপ বাড়ছে। রাত যত গভীর হচ্ছে একাকিত্ব যেন আমাকে তত বেশি ঘিরে ধরছে। আজ আয়াশ নেই বাসায়, তার অনুপস্থিতি আমাকে বড্ড যন্ত্রণা দিচ্ছে। নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। একদিনও আয়াশ আমাকে ছেড়ে রাতে কোথায় থাকেনি, তাই ওর অভাবটা একটুও বুঝতে পারিনি। ভীষণ মিস করছি তাকে। মিস করছি তার আমাকে বিরক্ত করাটা। সে আসুক, এসে বলুক আমায় মিস করছো তাই না, তুমি আমায় ভালোবেসে ফেলেছ তাই না, মুগ্ধতা। এসব বিরক্তিকর কথায় সে বলুক বারবার। বারবার ঘড়ি দেখতে দেখতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। মনে হচ্ছে কয়েক ঘন্টা কেটে গিয়েছে, অথচ ঘড়িতে তাকিয়ে দেখি মাত্র 5 মিনিটও হচ্ছে না। এমন হচ্ছে কেন সব কিছু? আজ টিভি দেখতে মন চাচ্ছে না, ফোন দেখতে মন চাচ্ছে না। সবকিছু বিষণ্ণ লাগছে। শুধু ভালো লাগছে আয়াশকে। সবকিছু থেকে বিরতি নিয়ে তাকে দেখতে ভীষণ ইচ্ছা করছে। অন্য দিন আয়াশ এসেই সেই বাহানায় আমাকে জড়িয়ে ধরে, আমি ঝাড়ি মেরে ফেলে দিয়ে বলুন সরুন নির্লজ্জ কোথাকার। খাওয়ার সময় হুট করেই তার প্লেটের মাছের পেটির অংশ নিয়ে আমার মুখে পুরে দিয়ে বলবে, ফেলে দিও না, কিন্তু বরের হাতের খাবার খেলে মহব্বত বাড়ে। হুটহাট আমাকে না বলে পেছনে থেকে এসে জড়িয়ে ধরে বলবে, এই তোমার মাঝে কি জাদু আছে, বলবে প্লিজ, তোমাকে দেখলে আমার জড়িয়ে ধরতে ইচ্ছা করে। তুমি রাগ করো বলে জড়িয়ে ধরে থাকতে পারি না। না হলে ট্রাস্ট মি মুগ্ধপরি, সারাক্ষণ নাওয়া খাওয়া বাদ দিয়ে নিদ্রাহীন ভাবে তোমাকে জড়িয়ে ধরে থাকতাম। তোমাকে জড়িয়ে ধরে থাকার মতো ভালো অনুভূতি কি আর কিছুতে আছে? রাতে ঘুমানোর সময় কোল বালিশ মাঝে দিয়ে বলি, এটা যেন না সরে, সকালে উঠে দেখি বালিশ নেই, তার বাহুডোরে আমি আবদ্ধ। সে ক্রিকেট দেখার সময় রিমোটটা কেড়ে বিয়ে বলি, আমি সিরিয়াল দেখব। আয়াশ বাধ্য হয়ে ফোনে লাইভ দেখে। হঠাৎ করেই আজ সেসব মিস করছি আমি। আমাকে একটা বারও ফোন করেনি কেন সে? ভেবে ভেবে অস্থির হয়ে তাকে ফোন করলাম। সে প্রথমবার রিসিভ করল না, আর পরের বার কেটে দিল। মনের মাঝে ভয়ানক ব্যথা শুরু হলো। কাল বৈশাখীর তুফানের মতো লন্ড ভণ্ড ঝড়ে সব এলোমেলো শুরু হতে লাগল। আমি জানি আয়াশ আসবে। হয়তো বিজি, তবুও এমন হচ্ছে কেন আমার? কেন এই যন্ত্রণাদায়ক অস্থিরতা আমার? অকারণেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আমার।
ভীষণ কান্না পাচ্ছে আমার। কাঁদতে কাঁদতে একাকার অবস্থা আমার। কয়েক লক্ষ বার ঘড়ির টাইম দেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। ঠিক তখনই একটা মেসেজের সাউন্ডে ওয়াশরুম থেকে ছুটে আসতে গিয়ে হুবড়ি খেয়ে পড়লাম। নিজেকে আত্মরক্ষা করতে গিয়ে ডাইনিং টেবিলের কাগজ টেনে ধরতে খাবারের পাত্র গুলা নিচে পড়ে গেল। মেসেজের সাউন্ডে কোনো কিছুর হুঁশ ছিল না আমার। আমার বিপদ হোক, হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, কোনো কিছুর তোয়াক্কা করছিলাম না আমি। আমাকে শুধু ফোনে আসা মেসেজটা দেখতে হবে। যদি আয়াসের মেসেজ হয়। পড়ে গিয়ে পা কাত হয়ে পায়ের পাতায় ভীষণ যন্ত্রণা করছে। সে যন্ত্রণা উপেক্ষা করে আমি ফোনটা হাতে নিলাম। ফোনটা ডাইনিংয়ের চেয়ারে রেখে ওয়াশরুমে গিয়েছিলাম। ফোনটা হাতে নিয়েই মুখ ফুটল প্রশান্তির হাসি। আয়াসেরই মেসেজ ছিল। সাথে সাথে মেসেঞ্জার ওপেন করে দেখলাম আয়াস লিখেছে, জেগে আছো বেবিডোল এখনো? সব মন খারাপ উধাও হয়ে গেল নিমিষেই। যেন আমার মন খারাপই ছিল না কোনোদিন। কিছুক্ষণ আগের মুগ্ধতা, আর এই মুগ্ধতকে দেখে কে বলবে যে আমি কিছুক্ষণ আগে ভীষণ কান্নায় ভেঙে পড়েছিলাম। আয়াস আবার মেসেজ লিখল, মুগ্ধতা। আমি মন খারাপের ইমোজি দিলাম। সে আবার মেসেজ করল, খেয়েছো রাতে? আমি চুপ রইলাম, তার প্রশ্নটা এড়িয়ে গেলাম। সে আবার মেসেজ করল, আজ রাতে তোমার কোলবালিশ যেখানে রাখবে সেখানেই থাকবে, কেউ ডিস্টার্ব করবে না। আমি তো এমনটা চাই না। তার ডিস্টার্ব ভীষণ ভাবে চাইছি আমি। মন খারাপে ইমোজি দিয়ে লিখলাম, কেন? আজ আমি বাসায় ফিরতে পারবো না। কেন ফিরতে পারবেন না? আজ অফিসে নাইট ডিউটি আছে। অনেক ইম্পর্টেন্ট কাজ। আজ কেন কয়েকদিনই থাকতে পারবো না? চোখের পানিতে ফোন ঝাপসা হয়ে এলো। সে কয়েকদিন বাসায় আসবে না। তাকে না দেখে কিভাবে থাকবো আমি? যন্ত্রণা আবার ও তীব্র আকারে বাড়তে শুরু করল। তার মেসেজের উত্তর লিখলাম, কেন? তোমার স্বামী একজন অফিসার মুগ্ধতা। তার অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। বুঝতে পারছি, খেয়েছেন। খাওয়ার সময় পায়নি, বললে না তো তুমি খেয়েছো কিনা। হুম হুম মানে কি? কিছু না। আয়াস আবার মেসেজ করল, কিন্তু আমি উত্তর দিলাম না। কতগুলো মেসেজ করেছে, সিন করে রেখে দিয়েছি। কিছুই ভালো লাগছে না। এই মুহূর্তেই কি তার সব কাজ থাকতে হলো? 15 মিনিট পরেই কলিং বেল বেজে উঠল। এত রাতে কলিং বেল বাজাতে বেশ চমকে গেলাম আমি। দরজা খোলাটাও তো ঠিক হবে না। বেশ ভয় করছে আমার। কে আসতে পারে এত রাতে? আমার ফোন আবার বেজে উঠল। আয়াসেরই ফোন এসছে। ফোনটা রিসিভ করতেই বলল, দরজার বাইরে দাঁড়িয়ে আছি বেবিডোল, প্লিজ ওপেন দ্য ডোর। সে সত্যি এসেছে। মাত্রই না বলল সে আসবে না। দরজা খুলে দেখি আয়াস একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াসকে দেখেই সমুদ্রে তেরে আসা তুফানের মতো আমি আয়াসকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। বেসামাল কান্না জুড়ে দিলাম। যেন ছেড়ে দিলে আয়াস আবার পালিয়ে যাবে। আয়াস কিছুই বলল না। সে বেশ খানিকটা অবাকের মতো। আমি এর আগে কখনো তাকে এভাবে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়িনি। আয়াস আমাকে নিজের সাথে শক্তভাবে জড়িয়ে ধরল। আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মুগ্ধপরি? এভাবে কাঁদছো কেন? আমি কোনো উত্তর দিলাম না। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আয়াস অনেকক্ষণ জিজ্ঞেস করার পর অভিমানী সুরে বললাম, কিছু না। আয়াস আমাকে আরেকটু শক্তভাবে জড়িয়ে ধরে বলল, তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে দিব। আপনি আসেননি কেন? এত দেরি করেছেন কেন? কাজ ছিল।
কাজ থাকুক তবুও আপনি চলে আসবেন। আমার ভয় করছিল খুব। আজ তো আরোহী ছিল। কে ছিল না আমি কিছুই জানি না। শুধু জানি আপনি ছিলেন না। আজ আমার কিছুই ভালো লাগছিল না। জানেন কত হাজার বার ঘড়ি দেখেছি। আপনার জন্য সন্ধ্যা থেকে অপেক্ষা করছি আমি। আমি তো এসেছি, তাকিয়ে দেখবে না তুমি? না, দেখব না। আপনি আবার চলে যাবেন? কে বলল চলে যাব? আপনি কিছুক্ষণ আগেই বলেছেন কয়েকদিন বাসায় ফিরতে পারবেন না। আমি প্রাঙ্ক করছিলাম। সো সরি জান পাখিটা। আমি কখনোই আর এমন প্রাঙ্ক করব না। যে কারণে তোমার চোখে পানি আসে সে কাজ আয়াস আর কখনোই করবে না। এই দেখো আমি কান ধরছি। আমি জাস্ট দেখছিলাম আমি না থাকলে তোমার খারাপ লাগে কিনা। কেন আপনার আমাকে এত পরীক্ষা করার দরকার? কেনর উত্তরটা পেয়ে গিয়েছি। এবার শুধু মুখে শুনতে চাই। এরই মাঝে আয়াস খেয়াল করল ডাইনিং টেবিলের সব খাবার ফ্লোরে পড়ে আছে। আয়াস আমাকে বলল, এ কি, এসব কিভাবে পড়েছে? আমার জন্য পড়েছে। আমি হোঁচট খেয়েছিলাম। এবার আয়াস খুব উত্তেজিত হয়ে বলল, তুমি হোঁচটা খেয়েছ? দেখি কোথায় লেগেছে। লাগেনি। লেগেছে, দেখাও কোথায়। লাগেনি সত্যি। খাবারগুলো পড়ে গিয়েছে। আমি এগুলো পরিষ্কার করে দ্রুত রান্না করে দিচ্ছি এখন আবার। উফ, এত লক্ষ্মী বউ চাই না আমার। আমার চাই ঝগড়ুটে বউ। যে বলবে, এই শুনছো, আজ একটু রান্না করে খাওয়াবে। রোজ তো বউয়ের হাতের রান্না খাও। আয়াসের কথা শুনে হেসে দিলাম আমি। পা বাড়াতে গেলেই ব্যথায় আতকে উঠতেই আয়াস আমাকে ধরে বলল, কি হয়েছে মুগ্ধতা? মনে হয় পায়ে ব্যথা পেয়েছি। ইস, খুব ব্যথা লাগছে তোমার। না, বাট হাঁটতে সমস্যা হচ্ছে, একটু হেল্প করবেন আমায়? হেল্প আবার কি? সোজা বলতে পারো না আমায় একটু কোলে তুলে নাও? আপনি তো ক্লান্ত। আমরা ক্লান্ত হই না মুগ্ধতা। যারা ভালোবাসে তারা ক্লান্ত হয় না। বরং প্রিয়তমার হাসি মুখ দেখে সব ক্লান্তি দূর হয়ে যায়। আয়াস আমাকে কোলে তুলে চেয়ারে বসিয়ে দিয়ে ব্যথা পাওয়া জায়গা ভালোভাবে মালিশ করে দিয়ে বলল, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার সামান্য কষ্টে তার কত কেয়ার। তাকে ভালো না বাসার কোনো অপশন নেই। আয়াস ফ্লোর পরিষ্কার করে ফ্রিজের রাখা অবশিষ্ট কিছু খাবার গরম করে এনে নিজে সহ আমাকে খাইয়ে দিল। ভীষণ ফ্রেশ লাগছে এখন মনের মাঝে। আমি বিছানায় বসে আছি। আয়াস রেগুলার রাতে ঘুমানোর আগে একবার গোসল করে। আজ ও তাই করল। গোসল শেষ করে 3/4 প্যান্ট পরে রুমে প্রবেশ করল। তার দিকে খানিক সময় তাকিয়ে থেকে লজ্জা পেলাম। বাবা সত্যি অনেক হ্যান্ডসাম একজন ছেলের সাথে আমার বিয়ে দিয়েছেন। আয়াস যে এত সুন্দর আর এতটা হ্যান্ডসাম আগে খেয়ালই করিনি। আর্মি পার্সন এমনিতেই ফিট থাকে। তার উপর আয়াস একটু বেশিই কিউট। ভেবে শান্তি লাগছে, কত হ্যান্ডসাম স্বামী পেয়েছি। পরের দিন রাতের ডিনার শেষ করে আরোহী আর আমি শুয়ে আছি আরোহীর জন্য ঠিক করা বেডরুমে। দুজনে গল্প করতে করতে আরোহীকে দেখলাম হঠাৎ অন্যমনস্ক। অনেক দিন ধরে মনের মাঝে পুষে রাখা একটা কথা জিজ্ঞেস করলাম আরোহীকে। আরোহীকে বললাম, একটা সত্য কথা বলবি? আরোহী বলল, আমি কি তোকে মিথ্যা বলি মুগ্ধ? তুই কি কারো সাথে রিলেশনে জড়িয়েছিলি আরোহী আমার অজান্তে? প্লিজ মিথ্যা বলবি না। হ্যাঁ মুগ্ধ, কাউকে ভালোবেসেছিলাম। ভীষণ ভালোবেসেছিলাম। নিজের থেকেও যেন বেশি ভালোবেসেছিলাম। আমার পুরো পৃথিবী জুড়ে সে ছিল। আমার একমাত্র বিশ্বাসের মানুষ সে ছিল। আমার জীবনের প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা। মনে হতো আমি কত লাকি মুগ্ধ।
তারপর কি হলো? তারপর যা হলো ভাবলে আজও শরীর শিউরে ওঠে আমার। আমি আর বলতে চাই না মুগ্ধ। না বল না প্লিজ। আমার মুখের উপর এসে বলল, সে আমি না, এখন অন্য কাউকে ভালোবাসে। অন্য কাউকে বিয়ে করতে চায়। আমার জন্য কোনো ফিলিংস নেই তার। কে সে? থাক না মুগ্ধ। যায় তোর দেবরকে একটু চেতিয়ে আসি। আরোহীকে কি বলে সান্ত্বনা দিব জানি না। তবে আরোহীর এই রিলেশন আর আয়াসের মাঝে কোনো একটা কানেকশন আছে। আমি জড়িত, কিছু ঘটনা আছে। বাট কি সেটা? আরোহীর সেদিনের ফোন কল আর আজকের কথা অনেক কিছু ভাবাচ্ছে আমাকে। কি লুকাচ্ছে আরোহী আর আয়াস? অভির মতো আয়াসকে ভালোবেসে ও কি আমাকে ঠকতে হবে? না ন, আয়াস আমাকে ঠকাবে না। আয়াসের চোখে আমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। ভরা বৈশাখের কয়েকদিন অতিবাহিত হয়ে গিয়েছে, অথচ এখনো বৃষ্টির ছিটাফোঁটা দেখা যায়নি। বৈশাখ তার নিয়ম ভেঙে অভিমান করে বসে আছে। কিছু অভিমান বড়ই ভয়ঙ্কর হয়। বৈশাখের অভিমান কতটা ভয়ঙ্কর হবে সেটা আন্দাজ করা যাচ্ছে না। কাল বৈশাখীর তাণ্ডব নিয়ে নৃত্য করবে কিনা অনুমানও করা যাচ্ছে না। তবে আকাশে জোয়ারে মেঘের ছড়াছড়ি। মাঝে মাঝে মেঘ দেখা যাচ্ছে, মেঘে সূর্য ঢেকে যাচ্ছে, অথচ বৃষ্টির দেখা নেই। আবারও মেঘ কেটে ভয়ানক উত্তপ্ত সূর্য প্রকৃতির বুকে উত্তাপ ছড়াচ্ছে। পানির অভাবে আম ফুলে আসা মুকুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। প্রকৃতির পানির প্রয়োজন, পিপাসায় ছটফট করছে। পাতাহীন কৃষ্ণচূড়া গাছের লাল ফুলগুলো পানি পেলে বোধহয় আরও সতেজ আর প্রাণবন্ত হয়ে ফুটত। আজ বোধহয় বৃষ্টি হবেই। ভীষণ কালো মেঘে ছেয়ে গিয়েছে নীল আকাশ। কিছুক্ষণের মাঝেই সন্ধ্যা নামবে। আয়াস বাসায় নেই, সে অফিসে আছে। এক্ষুনি হয়তো চলে আসবে। অয়ন বাসায়ই আছে। সে বাসায় থাকলেও বাকি, না থাকলেও বাকি। বোঝাই যায় না যে বাসায় কেউ আছে। বরাবর শান্তশিষ্ট নম্র ভদ্র ছেলে অয়ন। খুব বেশি হাসাহাসি, লাফালাফি, অতিরিক্ত গল্প কোনটায় সে করে না। চুপচুপ বই পড়াই তার একমাত্র কাজ। বিভিন্ন ধরনের বই পড়ে সে। দেখতে দেখতে প্রচণ্ড বাতাস শুরু হলো। চারদিক লণ্ডভণ্ড শুরু হলো। বাতাসের গতিবেগ অনেক বেশি। ছাদে কাপড় আনতে যাওয়ার আগেই আমার ওড়না একটা উড়ে নিচে পড়ে গেল। কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, ওড়না আর আনতে যাওয়ার ও উপায় নেই। অয়ন, আয়াস, আরোহী, আমি সবার কাপড় তুলে ঘরে নিয়ে এলাম। আরোহী জানালাগুলো লাগিয়ে দিচ্ছে। অয়ন আমাকে শান্ত কণ্ঠে ডেকে বলল, ভাবি এক কাপ চা হবে? তুমি ফ্রি থাকলে দাও। চাপ নিও না, আমার যে চা লাগবেই এমন ব্যাপার না। অয়নের কথাবার্তা সব সময় অমায়িক। সে সব সময় চেষ্টা করে আমি যেন কাজ করতে গিয়ে কষ্ট না পাই। আমি অয়নকে এ ঘর থেকে ডেকে বললাম, এভাবে বলছো কেন অয়ন? চা বানাতে আমার অতটাও কষ্ট হবে না বুঝলে। যতদিন না তোমার বউ আসছে আমি তোমাকে চা বানিয়ে খাওয়াবো। আরোহী বেশ মজার সুরে আমাকে বলল, মুগ্ধ, সারা জীবনই তোর হাতের চা খেতে হবে তোর দেবরের। বিকজ উনি তো বিয়েই করবেন না। আরোহী কথাটা অয়নকে শুনিয়ে শুনিয়ে বলল। আমিও অয়নকে শুনিয়ে শুনিয়ে বললাম, আরে করবে করবে। সময় হোক, যখনই মনের মতো মেয়ে পাবে ঠিকই করবে। আরোহী আবার ও অয়নের ঘরের দিকে মুখ করে বলল, এই দুনিয়ায় এত মেয়ের মাঝে আজ ও যার কাউকে পছন্দ হলো না তার আবার পছন্দ হবে। এসব ভাবাটাও বিলাসিতা রে মুগ্ধ। আমি চা বানানো শেষ করে বললাম, দাঁড়া আমি অয়নকে চা দিয়ে আসি। আরোহী চায়ের কাপটা আমার হাত থেকে নিয়ে বলল, আরে আমাকে দে, আমি দিয়ে আসি। দেখ না কি করি। কি করবি? তুই ছাদে কাপড় আনতে গেলি না?
আমি তোর দেবরের ঘরের জানালা লাগাতে গেছিলাম। ওমা, সে আমাকে দেখেই ঘর থেকে বেরিয়ে গেল। তোর দেবর ভেবেছে এই ওয়েদারে আমি তার সাথে রোমাঞ্চ করতে গিয়েছিলাম। বেচারা ভয় পালিয়েছে। তোর দেবর মেয়ে দেখলে ভয় পায় মুগ্ধ। তাহলে বোঝ কত ভদ্র। বিয়ের পর আবার এত ভদ্রতা থাকবে না বুঝলি? কেন থাকবে না? আছে আছে, কারণ আছে। আরোহী 2 কাপ চা ছোট একটা ট্রেতে করে নিয়ে অয়নের ঘরে গিয়ে দরজায় টোকা দিয়ে বলল, আসব। আয়ন আরোহীকে দেখে দ্রুত গায়ে গেঞ্জি পরতে পরতে হোঁচকচিয়ে বলল, আপনি? আপনার জন্য চা নিয়ে এলাম। নক করে আসবেন না? আসার আগে তো জিজ্ঞেস করলাম আসব কিনা। জিজ্ঞেস করে তো 1 মিনিটও লেট করেননি। জিজ্ঞেস করেই ঢুকে পড়েছেন। আমি জানি এটা কোনো মহিলার রুম নয় বা এটা কোনো সদ্য বিবাহিত কাপলদের ঘর নয়। তাই আর অনুমতির প্রয়োজন পড়েনি। অয়ন এবার মৌন আছে। কারণ সে আয়াসের মতো কথা বাড়ানোর পাত্র নয়। আরোহী চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, খান। অয়ন চা মুখে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইল আরোহীর দিকে। চা তার গলার নিচে দিয়ে নামছে না। আরোহীর নিজের জন্য নেওয়া কাপ থেকে চা খেতে খেতে বলল, কি হলো অয়ন ভাইয়া, চা গিলছেন না যে? আপনার মুখে আটকে গিয়েছে মনে হচ্ছে। অয়ন খুব কষ্টের সাথে মুখে নেওয়া চাটুকু গিলে বলল, কে বানিয়েছে চা? কেন, আপনার ভাবি? অয়ন খুব অবাক হয়ে সন্দিহান দৃষ্টিতে কপাল কুঁচকে বলল, ভাবি ভাবিয়েছে? ভাবি ছাড়া কে বানাবে? আপনার কি বউ আছে? এমন ভাবে মুখ সিটকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন যেন আপনার বউ বানিয়েছে। অয়ন আবারও মৌন আছে, তবে সে বেশ বিরক্ত। চায়ের কাপটা খুব জোরেই টি টেবিলে রাখল। আরোহী বলল, কি ব্যাপার, খাচ্ছেন না যে? চিনি কম হয়েছে তাই না? আরেকটু দেই চিনি? না ঠিক আছে, লাগবে না। আরোহী অয়নের পাশে থাকা বইটা হাতে নিয়ে বলল, দেখি কি বই পড়ছেন? ওহ বাবা, রোমান্টিক উপন্যাস? এত হুমায়ুন আহমেদের বই পড়েন অথচ নিজে এতটা আনরোমান্টিক। এত বই পড়ে রোমাঞ্চ শিখে কি করবেন? আপনি তো আর বিয়ে করবেন না। মেয়ে মানুষ ভয় পায়। কেন, মেয়ে মানুষ কি করেছে আপনার? আপনি কি করেছিলেন সেটাই ভাবুন। ওইটা একটু দুষ্টামি করেছিলাম। অয়ন এবার আমাকে নরম সুরে ডাকল, ভাবি। আমি অয়নের ডাকেরই অপেক্ষা করছিলাম। অয়ন ডাকতেই কাছে গিয়ে বললাম, হ্যাঁ বলো অয়ন। তুমি কি চিনির পরিবর্তে লবণ দিয়েছ চায়? কই না তো, আমি নিজেও খেয়েছি, চিনি ঠিকই ছিল। তাহলে আমারটায় হয়তো ভুলে লবণ দিয়ে দিয়েছ। তাও অনেক খানিক বেশি। আমি আরোহীর দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার অয়নের চায়ে চিনির পরিবর্তে লবণ কিভাবে গেল? আরোহী, উনার ভাল্লাগে না? রোগ আছে? মুগ্ধ, ভাল্লাগে না? রোগে আক্রান্ত উনি। একটু লবণ দিলে যদি ভালো লাগে আমি সে চেষ্টায় করলাম। অয়ন বিরক্ত হয়ে আরোহীর দিকে তাকিয়ে বলল, আমার চায়ের পিপাসায় এভাবে জল না ঢাললেও পারতেন। বৃষ্টি, বইপ্রা আর চা এর মাঝে যে কানেকশন আছে আপনি বুঝবেন না। ছোটদের যারা আপনি আপনি করে তারা খুব সাহিত্যবিদ হয় তাই না? অপরিচিত কাউকে তুমি বলাটা বোধহয় আপনার অভ্যাস, বাট আমার না। আর আপনি যে ইচরে পাকা, কে বলবে আমার ছোট? এখনো আমরা অপরিচিত আছি। এক ছাদের নিচে থাকছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, গোসল করছি, তবুও অপরিচিত। মাফ চাই আপা, এইভাবে বাইরে কোথাও বলিয়েন না, মানুষ অন্য কিছু ভাববে। আমার একটা সম্মান আছে। প্রচণ্ড হাসাহাসিতে যখন 3 জন গড়াগড়ি খাচ্ছিলাম, ঠিক তখনই কলিং বেল এর সাউন্ড হলো। আমি শিওর ছিলাম আয়াস এসে গিয়েছে। দরজা খুলতেই দেখি কুসুম ভাবি। নিরাশ হলাম খুব। আমার মুখ দেখে কুসুম ভাবি বলল, মন খারাপের কিচ্ছু নেই ভাবি। নিচে ভাইয়া অপেক্ষা করছে।
একটা ছাতা নিয়ে যেতে বলেছে। আমাকে নিচ থেকে ডেকে বলল। কুসুম ভাবির সামনেই হেসে দিলাম আমি। রুমে এসে ছাতাটা নিয়েই মাথার উপর দিয়ে দৌড় দিলাম। ছাতার উপর বৃষ্টির নৃত্য ভীষণ ভালো লাগছে। রিনি-ঝিনি বৃষ্টির বাজনা বেজেই চলেছে। বাসার সামনের গেটে ইউনিফর্ম পরে কাক ভেজা ভিজে দাঁড়িয়ে আছে আয়াস। নিখুঁত সুন্দর আধিকারী মানুষ হলো আয়াস, যাকে যে কোনো সিচুয়েশনে দেখে চোখ ফেরানো যাবে না। এই ভেজা মানুষটাকেও ভীষণ সুন্দর লাগছে। আয়াসের চোখ মুখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়াসের কাছে গিয়ে বললাম, ভিজেই তো গিয়েছেন, এটুকুর জন্য ছাতা আনতে বলার কি প্রয়োজন ছিল? আয়াসের ঠোঁটে মৃদু হাসি। আয়াস আমার হাতে এক গুচ্ছ ভেজা রজনীগন্ধা আর লাল টকটকে তাজা গোলাপ দিয়ে বলল, আগে এগুলো ধরো তো বউ। আয়াসের দিকে তাকিয়ে বললাম, এইগুলা কি? বছরের প্রথম বৃষ্টির শুভেচ্ছা বউ। টাকা খরচ করে এত ফুল কেনার কি প্রয়োজন ছিল? মুখে বললেই তো হতো। না, মুখে বললে একটুও হতো না। বউয়ের মুখের হাসির থেকে কি টাকা বড় হলো? সারাদিন অফিস আর কাজ নিয়ে পড়ে থাকি, সপ্তাহে অন্তত 2-1 দিন তো আমাকে প্রেমিক হতে হবে। ঠিক প্রেমিকের মতো প্রেমিক। বউ যেন কখনো আফসোস করতে না পারে আমার থেকে অন্য কোনো ছেলে লাভিং বেশি। তো সেটাও বুঝলাম, বাট বাসায় গিয়েও তো আমাকে ফুল দিতে পারতেন। পারতাম, বাট অনুভূতিটা এখনের মতো হতো না। এই তুমি ছাতা মাথায় ছুটে এলে বৃষ্টির মাঝে। আর এই বৃষ্টির মাঝে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক গুচ্ছ ভেজা গোলাপ দেওয়ার অনুভূতি আলাদা, বুঝলে মুগ্ধ করি। আমি তো কোনো ফুল টুল আনিনি, কি দিয়ে উইশ করব? আমি যে এত সময় রোমান্টিক কথা বলছিলাম, এতক্ষণ তো জড়িয়ে ধরে এসে উইশ করে দিতে পারতে। আপনার সব সময় ফাইজলামি। তোমাকে অন্য কারণেও ডেকেছি। কি কারণ? দুজনে ভিজতে। তাহলে ছাতা আনতে বললেন কেন? তোমার মাথায় বৃষ্টি লাগলে তোমার ঠান্ডা লেগে যাবে। আমি খালি মাথায়, তুমি ছাতা মাথায়। ওয়াও, দারুণ হবে না সিনটা? এরই মাঝে বজ্রপাত হবে, তুমি ছুটে এসে শক্তপোক্ত ভাবে আমাকে জড়িয়ে ধরবে। আহা, কি দারুণ ফিলিংস হবে ভালোবাসার। আয়াসের বলা কথাগুলো অনুভব করেই ভীষণ ভালো লাগছে আমার। আমি ছাতার নিচেই আছি আর আয়াস খোলা মাথায়, দুজনে হাঁটছি। হাঁটুর উপর পর্যন্ত ভিজে গিয়েছে বৃষ্টির পানিতে। আয়াস আমার হাত কোমল ভাবে চেপে ধরে রেখেছে। চারদিকে ঝুম বৃষ্টি। এটা বৃষ্টি নাকি দুজন মানবীর কাছে আসার গল্প? খুব চাচ্ছি বিদ্যুৎ চমকাক আকাশে। এই বিদ্যুৎ আর কেন চমকায় না? বিদ্যুৎ চমকালে সেই বাহানায়, ভয়ের অজুহাতের বাহানায় না হয় তাকে জড়িয়ে ধরব। আমার চোখ আকাশের পানে চেয়ে আছে চাতক পাখির মতো। অপেক্ষা করছে আকাশের বুকে লাল বাতির। এরই মাঝে আকাশে বিদ্যুৎ চমকালো, তবে সেটা চমকে যাওয়ার মতো নয়। খুব সাধারণ বিদ্যুৎ চমকানো যাকে বলে। কোনো শব্দও নেই। আকাশের বিদ্যুৎ চমকানো দেখে আকাশকে মনে মনে এক পৃথিবী সমান ধন্যবাদ দিয়ে ঠোঁটে প্রেম বর্ষণের হাসি নিয়ে ছাতাটা দূরে ফেলে দিয়ে আয়াসকে জড়িয়ে ধরলাম। চারদিকে কেউ নেই, আছে শুধু ঝুম বৃষ্টি, আমি আর আয়াস। চলবে।